মাইক্রোফোন অন করবে না, ঠিক আছে? ভিডিও বন্ধ করে দাও, ভিডিও অন রাখতে হবে। দেখো, আজকে আমরা একটা সাবজেক্ট পড়বো, এটা কিন্তু তোমাদের ইন্টারভিউ এর পারপাসে, যে কোনো পরীক্ষার পারপাসে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার আমি চেষ্টা করছি জিনিসটাকে যতটা সহজ করে বলা, ঠিক আছে? যতটা তোমাদের সহজ বলতে হয়। পুরো জিনিসটা এখানে লেখা আছে, তোমাদের কিছু লিখতে হবে না, খালি শুনবে আর দেখে। আর যেটুকু পয়েন্ট তোমাদের নোট করতে বলবো করতে করতে, ঠিক আছে, শুধু সেইটুকু খাতায় লিখো। আচ্ছা, শুরু করা যাক তাহলে। হ্যাঁ, যারা জয়েন করছে করুক, একটা দুটো জয়েন করবে এবার। দেখো, এটা আমাদের জেনারেল প্রিন্সিপালস অফ এস্টিমেশন বলে ক্লাসটার আমরা নাম রেখেছি। এখানে আমরা জেনারেলি ওয়্যারিং পোর্শনটা পড়বো আর ইনস্টলেশনের কিছু বেসিক পোর্শন। তো এই সেম ক্লাসটা ওই ডিজাইন এস্টিমেশন এবং কস্টিং এর পার্ট হবে, বাট একটু এক্সটেন্সিভ হবে, একটু বড় হবে, ঠিক আছে? থিওরিটিক্যাল পড়ার জন্য এতটা পড়ার দরকার নেই, ঠিক আছে? বাট যেহেতু সেম আছে, টপিকটা একই, তোমরা ইলেকট্রিক্যাল ডিজাইন এস্টিমেশনের সাথে এটাকে সিমিলার বলতে পারো, ঠিক আছে? বাট ইন্টারভিউ পয়েন্ট অফ ভিউ থেকে আমি এই জিনিসগুলো তৈরি করেছি, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সিলেবাস। আমরা মোটামুটি এই জিনিসগুলো পড়বো। ফার্স্টে ডিজাইন এস্টিমেশন সিস্টেমটা পড়বো, আর আজকে পড়বো হচ্ছে ওয়্যারিং সিস্টেম, অ্যাক্সেসরিজ এন্ড এস্টিমেশন। প্রথমে আমরা অ্যাক্সেসরিজটা দেখবো, আরো জিনিসপত্র যেগুলো আছে সেগুলো একটা দেখা শুরু করবো। তো এই দুটো মেইনলি আজকে আমরা পড়বো, জেনারেল প্রিন্সিপালস অফ এস্টিমেটিং এন্ড ওয়্যারিং সিস্টেম, মেটেরিয়ালস এন্ড অ্যাক্সেসরিজ, ঠিক আছে? এই জেনারেল প্রিন্সিপালস অফ এস্টিমেটিং এটা পুরো চ্যাপ্টারটার মধ্যেই আছে, প্রত্যেকটা বারেই কিছু না কিছু করে অ্যাড হতে থাকে। প্রথমে একটা কোশ্চেন দিয়ে শুরু করছি যে হোয়াট ইজ এস্টিমেটিং? এস্টিমেটিং মানে কি বলো তো? এস্টিমেটিং কি জিনিস, কি কাজে লাগে এস্টিমেশন? ইন্টারভিউতে স্যার কোশ্চেন জিজ্ঞেস করবে তো? স্যার কোন একটা প্রজেক্ট নামাতে গেলে তো কত খরচা হতে পারে একটা তো স্যার জানা একটু ওয়েট করো, একটু ওয়েট করো, এক মিনিট ওয়েট করো, আমি ওয়েট করছি, আমাদের সুযোগ তো বলো। কোনো কিছু বললে তো হবে না, তুমি ইন্টারভিউ দিচ্ছ তো, তোমাকে একটা ডেফিনিশন বলতে হবে এস্টিমেটিং। তোমাকে যখন জিজ্ঞেস করবে হোয়াট ইজ এস্টিমেশন, তোমাকে তো বিল্ডিং এর এস্টিমেশন করতে হবে। প্যানেল বানানোর, সাপোজ কোন একটা প্যানেল বানানোর জন্য যাদের জিনিসপত্রগুলো লাগছে তার একটা লিস্ট তৈরি করা, এবং সেই লিস্টগুলোতে কিরকম খরচ হবে তার একটা লিস্ট তৈরি করা, এবং ডেলিভার করা। আচ্ছা, ও বলছে যে একটা লিস্ট তৈরি করতে হবে, ধরো ও একটা প্যানেল বানাতে চাইছে, ঠিক আছে? একটা প্যানেলও বানাতে চাইছে, প্যানেল বানানোর জন্য একটা লিস্ট তৈরি করবে, তাই তো? আর কি করবে? জিনিসপত্র, আচ্ছা, আইটেম, ওইটাই তো আসলে লিস্টের মধ্যে আইটেম চলে এলো, আর কিছু শুধু লিস্ট করলে হবে? লিস্ট কি কোনটার কত কস্ট হবে, কোনটার কত কস্ট হবে, গুড। আর কিছু? টেন্ডার দেওয়া, না, রেটিং লাগবে তো প্রত্যেকটা টেন্ডার দেওয়া নয়, ঠিক আছে? টেন্ডার দেওয়া নয়, আমি এটা বলে দিচ্ছি, টেন্ডার দেওয়া কিন্তু নয়, টেন্ডার দেওয়াটা কিন্তু নয়। টেন্ডার জিনিসটা ঠিক আছে, টেন্ডার জিনিসটা অন্য, তার সঙ্গে এস্টিমেশনের কোনো সম্পর্ক নেই। এস্টিমেশন হেল্প করে টেন্ডার তৈরি করতে, বাট এস্টিমেশন ইজ নট টেন্ডার। তুমি এই দুটো জিনিস ঠিক বলেছো যে আমাকে একটা লিস্ট তৈরি করতে হবে, আর সেই লিস্টের ভিত্তিতে একটা কস্ট তৈরি করতে হবে। তারপরে যার জন্য প্যানেলটা বানাবো তাকে ব্যাস, আর বলা দরকার নেই, ছেড়ে দাও না। এটা একটা স্টেজ হয়েছে। সেকেন্ড স্টেজটা কি বলো? সেকেন্ড স্টেজটা হচ্ছে, ধরো তুমি কোনো একটা প্রজেক্ট নিচ্ছ, ধরো প্যানেল বানানোটা আমার কাছে প্রজেক্ট, ঠিক আছে? এবার প্রজেক্টের জন্য প্রজেক্টের কিছু কিছু আইটেম আছে, তাই তো? আইটেমের কস্ট আছে, ঠিক আছে? তাহলে আইটেম আর আইটেমের কস্ট, সেখান থেকে আমি একটা টোটাল কস্ট বার করলাম, তাই তো? প্রজেক্টটা এক্সিকিউট হয়েছে, তার মানে কি বিফোর প্রজেক্ট এক্সিকিউশন
ধরো প্রজেক্টটা এক্সিকিউট করার আগে আমাকে একটা লিস্ট অফ আইটেমস এবং তার কস্টের ক্যালকুলেশন করতে হবে। বিফোর প্রজেক্ট এক্সিকিউশন একটা লিস্ট অফ আইটেমস এবং তার কস্টের ক্যালকুলেশন করতে হবে। লিস্ট অফ আইটেমসও বলতে পারো, লিস্ট অফ হেডসও বলতে পারো। লিস্ট অফ হেডস মানে হচ্ছে সেখানে ধরো তুমি একটা বড় প্রজেক্ট করবে, তাহলে এমপ্লয়ি স্যালারি চলে আসবে, তাই তো? তো কোনো প্রজেক্টে করার আগে সেটা করতে গেলে কি খরচা হবে তার একটা লিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ তার যে কস্টিং, এইটাই হচ্ছে এস্টিমেশন। এর সাথে টেন্ডারের কোনো সম্পর্ক নেই। এটা হয়ে গেলে তারপর তুমি সেপারেটলি টেন্ডার তৈরি করবে। টেন্ডারটা কে রিলিজ করে বলো? ক্লায়েন্ট রিলিজ করে। ক্লায়েন্ট মানে হচ্ছে যে কোনো প্রজেক্ট করতে চাইছে, তুমি আমি নয়, কিন্তু ধরো আমি যার দরকার সে টেন্ডারটা রিলিজ করে। এবার এই টেন্ডারটার জন্য কি করতে হচ্ছে, ধরো টেন্ডারের জন্য কিছু কিছু, আমি ফর এক্সাম্পল বলছি, ধরো টাটা স্টিল একটা ফ্যাক্টরি তৈরি করবে। ধরো কোনো একটা স্টিলের কোনো একটা কম্পোনেন্ট তৈরি করবে, তার জন্য একটা টেন্ডার দিল যে আমি অমুক ফ্যাক্টরি তৈরি করতে চাইছি। এলএনটি হচ্ছে একটা কি ইপিসি কন্ট্রাক্টর। ও কি করবে, এই টেন্ডারটা বিড করার জন্য ও একটা এস্টিমেশন করবে যে এই যে প্রজেক্টটা ওরা বলছে সেই প্রজেক্টটা করার জন্য আমার কত খরচা হতে পারে। এবার এই যে কস্টিংটা এলএনটি ধরো দিল, এলএনটির মতো আরো অনেক কোম্পানি আছে, ধরো ম্যাকডালি ভারত আছে, ঠিক আছে, তারপর ধরো টাটা প্রজেক্টসও রয়েছে, টাটা প্রজেক্টসও আবার টাটার কাজ করে, ধরো এরকম বিভিন্ন কোম্পানিগুলো কি করলো, তাদের নিজস্ব এস্টিমেট গুলো তৈরি করলো। এবার এই যে এস্টিমেট গুলো তৈরি করলো, ধরো অ্যাকচুয়ালি কোনো একটা জিনিসের মূল্য ধরো 10 টাকা, তৈরি করতে হবে ধরো 10 টাকা খরচা। তুমি যখন এস্টিমেশন করবে, তুমি যদি এটাকে 20 টাকা করে দাও তাহলেও লোকসান, আবার 5 টাকা করে দাও তাহলেও লোকসান। কি বললাম বুঝতে পারলে? তার মানে তোমার এই যে এস্টিমেটটা তৈরি করছো, এই এস্টিমেটটা তৈরি করছো যেখান থেকে তুমি টোটাল কস্টটা পাচ্ছ, সেটা এতটাই গুরুত্বপূর্ণ যে আলটিমেটলি তুমি টেন্ডারটা পাবে কিনা তার উপর নির্ভর করবে। আবার যদি টেন্ডার পেয়েও যাও তাহলেও সেটা সঠিকভাবে এক্সিকিউট করতে পারবে কিনা তার উপর নির্ভর করবে সবকিছু। ধরো তুমি ভুল ক্যালকুলেশন করলে, তার জন্য কম চলে এলো, তাহলেও তুমি টেন্ডার হয়তো পেয়ে গেলে, হয়তো টেন্ডার পেয়ে গেলে, কিন্তু এক্সিকিউট করতে গিয়ে লোকসান হয়ে গেল। ধরো ভুল এস্টিমেট করলে তোমার কস্টিং ধরো বেশি চলে এলো, কারণ তো টেন্ডার পেলেই না। তাহলে এস্টিমেশনের গুরুত্বটা বুঝতে পারছো তো? তাহলে এস্টিমেশন ইজ অ্যান অ্যাক্টিভিটি হুইচ ইজ ডান প্রায়র টু এনি প্রজেক্ট। কোনো প্রজেক্ট হওয়ার আগে সেটা করতে হচ্ছে টু গেট দ্য টোটাল লিস্ট অফ আইটেমস এন্ড देयर কস্টস ইনভলভড। কি বলতে চাইছি, এইরকম ভাবে রিপ্লাই করতে হবে। ইন্টারভিউ বোর্ডে তোমাকে একটা স্পেসিফিক ফর্মে, ঠিক আছে, তোমার যে কথাবার্তাগুলো আছে, তোমার যে বক্তব্যগুলো আছে, সেই বক্তব্যগুলো তুলে ধরতে হবে। কি বলতে চাইছি বুঝতে পারছো? তোমরা বুঝতে পারলে কি বললাম? দেখো এখানে একটা লাইন দেখো লেখা আছে, যেটা বললাম সেটা লেখা আছে, ঠিক আছে। To execute any given task, at first we need to assess different items needed for that task and its cost. The process of finding this amount to carry out any task is called estimating. ঠিক আছে? আর তোমার ফাইনাল যে গোলটা, তোমার যে কাজটা হবে পিএসসি যেতে বলো বা যেখানেই বলো, কোনো জিনিসের তোমার একটা এস্টিমেট বার করতে হবে কতটা কস্টিং হতে পারে। তুমি অ্যাজ এন ইঞ্জিনিয়ার এটা কিন্তু তোমার একটা পার্ট অফ ইউর জব। সেকেন্ড কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ এস্টিমেটিং। এখানে দেখো 4টে অপশন দিয়েছি, 5টা অপশন আছে। এই 5টা অপশন পড়ে বলার চেষ্টা করো যে কোনটা এস্টিমেশনের পার্ট নয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ এস্টিমেটিং? Sir, number 5. হ্যাঁ, কোনটা হবে? E option. নাম্বার 5 হবে তো? দেখো চিন্তা ভাবনা করো, বাকিটা সবাই বলো। সিটটা কোন কোশ্চেনটা ভালো করে? এখানে অফসেটটার মধ্যে ইটাই হচ্ছে মানে ক্লোজ টু কারেক্ট। সি মানে হচ্ছে প্রপার রেকর্ড মেইনটেনেন্স। এই প্রপার রেকর্ড মেইনটেনেন্স তোমাকে তো করতেই হবে।
তোমাকে ধরো তুমি কোনো একটা আইটেমের 2022 সালে কোনো একটা কস্টিং বার করলে, ঠিক আছে, তাহলে তুমি সেই কস্টিং এর ভিত্তিতে ধরো তুমি তোমার এস্টিমেটটা দিয়েছিলে, তুমি যে কস্টিংটা করেছিলে তার ভিত্তিতে এস্টিমেট দিয়েছিলে। আজকে ধরো 2024, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এই কস্টিংটা কি সেম আছে? এস্টিমেটটাও তার মানে গন্ডগোল হয়ে গেছে। তার মানে তোমাকে কি করতে হচ্ছে, পুরোনো কস্টিং এবং পুরোনো যে মানে পুরোনো কস্টিংটাকে তোমাকে কাছে রাখতে হচ্ছে, এবং কারেন্ট তুমি যখন সেটা এক্সিকিউট করছো তার যে অ্যাপ্রিসিয়েশন যেটা হচ্ছে, ভ্যালুড অ্যাপ্রিসিয়েশন যেটা হচ্ছে, দাম যেটা বেড়ে গেছে, সেটাও তো তোমাকে নোট রাখতে হচ্ছে। তার মানে কি, যখন তুমি কোনো জিনিসকে পারচেস করছো তখন তার নোট রাখতে হচ্ছে, মানে সবকিছু একটা করে রেকর্ড মেনটেনেন্স করতে হচ্ছে। এটা কি বলেছে, প্রপার রেকর্ড মেনটেনেন্স, মানে প্রত্যেকটা জিনিসের রেকর্ড তোমাকে রাখতে হবে। এস্টিমেশনের থ্রু যদি আমরা তাই করছি, টাইমের রেসপেক্টে কোনো জিনিসের যদি দাম বেড়ে যায় বা কমে যায়, তার তো একটা করে রেকর্ড রাখতে হবে। কোনো জিনিস যদি পারচেস করো, তাহলে পারচেস করলে পারচেজের একটা বিল থাকবে না? কোনো প্রোডাক্ট পারচেস করলে সেই পারচেজের একটা বিল থাকবে তো, সেই পারচেজের বিলটাকে তো তোমাকে স্টোর করে রাখতে হবে। সেই বিল থেকেই তো তুমি এস্টিমেটটা করতে পারছো। এটা টেন্ডার সেট আপ করতে নয়, এটা হচ্ছে বিড, যেটা টেন্ডার বিড বলে। তুমি যখন বিডিং করবে তখন তোমার কাজে আসছে, এর সঙ্গে টেন্ডারের কোনো সম্পর্ক নেই। এস্টিমেশনটা তোমার, তুমি যখন টেন্ডারটা বিড করবে, তুমি যখন কোনো ভ্যালুয়েশন দেবে, তার জন্য এটা কাজে আসছে, ঠিক আছে। তাহলে পারপাস কি হলো, হোয়াট ইজ দ্য পারপাস? এই যে it provides an assessment of কতটা টাকা পয়সা লাগবে, and it indicates the availability of material, মানে তোমার কাছে কত মেটেরিয়াল আছে, মেটেরিয়াল অ্যাভেলেবিলিটি মানে স্টক, ঠিক আছে। এটা একটা খুব বড় ব্যাপার, স্টক। এখন অনেক সময় ইনভেন্টরিও বলে, স্টক অথবা ইনভেন্টরি কত আছে, ঠিক আছে, সেই জিনিসটা জানার জন্য এটা আমার কাছে খুব, কত টাকা লাগবে আর কত টাকা লাগবে আর কত টাকা লাগবে মানি। তাহলে এই কটা লাইন তোমরা যা বুঝলে, দু একটা কথায় লিখে রেখে দাও, সেন্টেন্সে দু একটা লাইন লিখে রাখো খাতায়, নিজের ভাষায় লিখবে, ঠিক আছে। যা বললাম দু একটা কথায় নিজের ভাষায় লিখে রাখো। বুঝছে, ঠিক আছে। তাহলে প্রথমে এস্টিমেশন এবং কস্টিংটা মোটামুটি বুঝলাম, এস্টিমেশনটা মোটামুটি বুঝলাম, কস্টিং ওটা বুঝতেই পারছো, দাম নির্ধারণ করতে হবে। আর ডিজাইন, ডিজাইন ব্যাপারটা দেখো, ডিজাইন ব্যাপারটা কি, ঠিক আছে। ডিজাইন কাকে বলবো বলো, হোয়াট ইজ ডিজাইন? ডিজাইন আমরা কাকে বলবো? ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন, এটা বলতে কি বোঝাবো? হ্যাঁ, বাংলাতে বলো। মানে আমরা জিনিসটাকে মানে ধরুন প্যানেলের সাথে কি বলো? হ্যাঁ, প্যানেল একটা ভালো এক্সাম্পল। জিনিসটা আমরা কিভাবে তৈরি করছি তার একটা কাঠামো। আর প্যানেল তৈরি করছি তার একটা ডায়াগ্রাম, যেটাকে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলে। একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দরকার পড়বে, একটা কন্ট্রোল ডায়াগ্রাম। ডিজাইন মানে কি? ডিজাইন মানে হচ্ছে তোমার যেমন একটা এসএলডি থাকতে হবে, সেই এসএলডিটার জন্য তোমাকে সবার আগে কি করতে হচ্ছে, তুমি এসএলডিটা যে তৈরি করছো সেটা হচ্ছে প্ল্যানিং। ধরো এসএলডি তৈরি করার জন্য তুমি সবার আগে একটা ফ্লো চার্ট তৈরি করেছো। ধরো তুমি প্রথমে ভেবেছো যে আমার যে সাবস্টেশনটা থাকবে কোনো একটা জায়গায়,
সেই সাবস্টেশনের একটা সার্টেন ভোল্টেজ লেভেলে বাস বারটা থাকবে। তার সাপেক্ষে ধরো আমি এটা ধরে নিচ্ছি তোমার ধরো 6.6 কেবি বা 11 কেবির একটা বাস বার আছে, সেইখান থেকে তুমি এখানে বলেছো যে আমার দুটো বা তিনটে বা চারটে ট্রান্সফরমার আছে, ঠিক আছে, যে কোনো একটা প্ল্যানকে রেসপেক্ট করতে হবে। তার মানে তোমাকে সবার আগে প্ল্যান করতে হচ্ছে এসএলডি তে যে কিরকম ভাবে তার পাওয়ারের ডিস্ট্রিবিউশনটা হবে। দ্যাট ইজ পার্ট অফ ডিজাইন, দ্যাট ইজ পার্ট অফ ইলেকট্রিক্যাল ডিজাইন, কোন সিস্টেমটা কিরকম ভাবে থাকবে। সেকেন্ড হচ্ছে ক্রিয়েটিং এন্ড টেস্টিং, ঠিক আছে। ক্রিয়েটিং মানে হচ্ছে জেনারেলি ওই চারটা কমপ্লিট প্রিপারেশন, এবং টেস্টিং মানে হচ্ছে আলটিমেটলি তুমি যখন সেটাকে এক্সিকিউট করছো, ধরো এই এসএলডি অনুযায়ী কোন একটা রুমে বা কোন একটা জায়গায় তুমি পুরো সেটআপটা সেট করছো, তখন তো টেস্ট করতে হবে। তাহলে টেস্টিং কিভাবে ব্যাপারটা চলছে চলছে কিনা সেই টেস্টিং। সুপারভাইজিং দ্য ডেভেলপমেন্ট এন্ড ইনস্টলেশন অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, ইনস্টলেশন করতে হবে, ঠিকভাবে একটা জায়গায় বসাতে হবে। ধরো ফর এক্সাম্পল বলছি, তোমরা যখন আমরা তো ডিজাইনের কাজ করতে আমরা জানি, তোমাদেরও পরে শেখাবো প্রয়োজন পড়লে। ধরো কোনো একটা প্যানেলে এখানে কোনো এরকম একটা রুম আছে, ঠিক আছে, এবার একটা রুমের মধ্যে আমরা জেনারেলি কি করতাম, কোনো প্যানেলকে বসানোর একটা নিয়ম ছিল। সেই প্যানেলের একটা ব্যাক সাইড থেকে ক্লিয়ারেন্স থাকতো, একটা সাইড থেকে ক্লিয়ারেন্স থাকতো, একটা ফ্রন্ট থেকে ক্লিয়ারেন্স। এবং এই তুমি কোন ধরনের প্যানেল ইউজ করছো, ধরো 6.6 কেবি বা 11 কেবি বা 450 ভোল্ট, সেই অনুযায়ী তোমার এই যে ক্লিয়ারেন্স গুলো, এই ক্লিয়ারেন্স গুলো আমরা ডিসাইড করতাম, ঠিক আছে। আর এইগুলোকে এরকম পাশাপাশি পাশাপাশি সব বসানো থাকতো। আবার একটা প্যানেলের পরে আরেকটা প্যানেল কত দূরে বসাবো তার উপর একটা নির্ভর করছে। হ্যাঁ, ঠিক আছে। তো এইরকম ভাবে আমরা এগুলো ডিজাইন করতাম, ঠিক আছে। তারপরে তাহলে এখানে কি বলতে চাইলো, ইনস্টলেশন, সুপারভাইজিং, এইগুলো ইনক্লুডিং লাইটিং ইকুইপমেন্ট, পাওয়ার সিস্টেম, পাওয়ার ডিস্ট্রিবিউশন, ফায়ার, লাইফ এন্ড সেফটি সিস্টেম, ইলেকট্রনিক কম্পোনেন্টস, ভয়েস এন্ড ডাটা কমিউনিকেশন, ইনফ্রাস্ট্রাকচার, প্ল্যানিং এর ডিজাইনের মধ্যে সবকিছু বুঝতে পারলে। ডিজাইনের কি কি কম্পোনেন্ট, প্ল্যানিং, ক্রিয়েটিং, টেস্টিং, সুপারভাইজিং এন্ড ডেভেলপমেন্ট। এস্টিমেশনটা পোর্শনটা বাদ দিয়ে, টাকা পয়সা এর গল্পটা বাদ দিয়ে বাকি টেকনিক্যাল যত কিছু জিনিস আছে সবকিছু তোমার ডিজাইনের মধ্যে করবে। তুমি কিভাবে সেটা দেখতে চাইছো। তাহলে এস্টিমেশন কস্টিংটা তো আমরা বললাম, এখানেও একটা ডেফিনিশন লেখা আছে। The method of computation of quantity of all engineering materials required and expenditure likely to be incurred in carrying out any given work before actual execution of the work. That is estimation. বলছে computation of the total expenditure and labor involved for the successful completion of the work is termed as costing. যদি লেবারের কস্টটাকে অ্যাড করা হয় তাহলে আমার কাছে কস্টিং চলে আসবে। টোটাল এক্সপেন্ডিচারটা তোমার এস্টিমেশন থেকে আসবে, যে টোটাল এস্টিমেশন তুমি কত টোটাল আইটেম আছে সেখান থেকে এস্টিমেশন বেরোলো, টোটাল এক্সপেন্ডিচার বেরোলো, তার সঙ্গে লেবারটাকে অ্যাড করলে তোমার কাছে চলে আসবে হচ্ছে টোটাল কস্টিং। লেবারটা যখন আমি অ্যাড করছি তখন একটা কস্টিং চলে আসছে, ফুল কস্টিংটা চলে আসছে। তার আগে কি স্যার কোনো কস্টিং করতে পারছি না? তার আগে কস্টিং তুমি বলবে না, ওটা এস্টিমেশনের মধ্যেই করবে। তুমি হ্যাঁ অবশ্যই টাকার একটা ফিগার তো পাবে, বাট কস্টিং বলতে গেলে তোমাকে লেবারটা ইমপ্রুভ করতে হবে। কারণ লেবার ছাড়া, হ্যাঁ মানে লেবার ছাড়া তো তুমি সেটা করতে পারবে না। ধরো তুমি একটা বাড়িতে ওয়্যারিং করছো, ওয়্যারিং এর মেটেরিয়াল দোকান থেকে কিনে নিয়ে আসলে তো হবে না, লেবার চার্জ তো করতে হবে। তুমি যে ওয়্যারিং এর মেটেরিয়াল কিনে নিয়ে এখানে ফেলে রেখে দিলে তাহলে কি ওয়্যারিংটা হয়ে যাবে? তাহলে লেবার তো তোমার লাগবেই, ওই জন্য লেবার চার্জটা তোমার কস্টিং এর মধ্যে ধরতেই হবে। পারপাস অফ এস্টিমেশন আমরা বললাম, ঠিক আছে, এখানেও কিছু পারপাস তো লেখা আছে, এখানে আরো ডিটেইলস বেশ কিছু জিনিস লেখা আছে, তোমরা পড়ে দেখবে, ঠিক আছে। আমরা যেগুলো বললাম মোরলেস একই জিনিস। এই অ্যানসার গুলো তোমাদের কিন্তু দিতে হবে এবং টু দা পয়েন্ট দিতে হবে। টু দা পয়েন্ট মানে হচ্ছে এরকম ভয়েস আর ওরকম ভয়েস আর পুরো বললে হবে। এইখানে যেরকম লেখা আছে এরকম পয়েন্ট ওয়াইজ আমি তোমাদের বললাম, ঠিক সেই রকমই পয়েন্ট গুলো যে কোনো একটাতে বললেই হলো, বাট পয়েন্ট ওয়াইজ বলতে হবে। আচ্ছা, এবার বলছে হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যান্ডার্ডস এন্ড স্পেসিফিকেশনস। ঠিক আছে, স্ট্যান্ডার্ডস এবং স্পেসিফিকেশন মানে কি বলছো? কোন স্ট্যান্ডার্ড ভ্যালু আর বলো, অনলাইনে যারা ক্লাস করছো স্ট্যান্ডার্ড মানে কি? হোয়াট ইজ স্ট্যান্ডার্ডস? স্ট্যান্ডার্ড মানে কি বোঝাচ্ছে?
স্যার কোন একটা রেফারেন্স ভ্যালু রেসপেক্টে আমরা যে ভ্যালুটাকে চুজ করব, যেমন সেটা ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট হতে পারে বা আইসি স্ট্যান্ডার্ড আর কিছু আইসি বল- স্ট্যান্ডার্ড। সেগুলো তোমরা একবার ওটা মনে বলে দিলে আর অন্য কিছু বল। ধরো ধরো তোমার নাম কি বললে জানো ভাই? চন্দন। চন্দন ধরো একটা প্যানেল তৈরি করবে, ঠিক আছে? আর ধরো আমাদের এখানে পরে সাক্ষ্য একটা প্যানেল তৈরি করবে, দুজনেরই 11 কেবি প্যানেল তৈরি করছে, ঠিক আছে? এবার এদের কাছে যদি কোনো স্ট্যান্ডার্ড না থাকে, তাহলে এই 11 কেবি প্যানেলের ডাইমেনশন হয়তো চন্দন নিজের ইচ্ছা মতো কিছু একটা নিয়ে নিল, আর সাক্ষ্য হয়তো নিজের ইচ্ছা মতো কিছু একটা নিয়ে নিল। তাহলে থ্রু আউট ইন্ডিয়াতে আমি কি কোনো ইউনিফর্মিটি নিয়ে আসতে পারবো? দুজনে যদি নিজের ইচ্ছা, সবাই যদি নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে শুরু করে, তাহলে কি ইউনিফর্মিটি আসবে? বুঝতে পারছো কি বলতে চাইছি? তার মানে তার জন্য আমার কি দরকার? একটা কমন রেফারেন্স পয়েন্টের দরকার, যে কমন রেফারেন্স পয়েন্টের ভিত্তিতে সবাই ডিজাইন করবে, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। এবার সেই স্ট্যান্ডার্ডের অনেক রকম তোমার ভাগ আছে, ঠিক আছে? কেউ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করবে, আইইসি ফলো করবে, কেউ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফলো করবে, আইএস ফলো করবে, ঠিক আছে? এইভাবে হবে। স্যার এটা কি মানে ওয়েদার ক্ষেত্রে হতে পারে? সবার ক্ষেত্রে। আর ওয়াই বি আমরা সব ক্ষেত্রে, সব জায়গায় স্ট্যান্ডার্ড থাকে, ঠিক আছে? এবং স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করলে কি সুবিধা হবে বলো তো? এটার সুবিধা কি আছে? এটা ব্যবহার করে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ? বলো। স্যার এটা আমাদের চিনতে জানতে সুবিধা হবে। আচ্ছা, আর কিছু? ম্যানুফ্যাকচারিং এর সুবিধা হবে, মানে একই Manufacturing- স্ট্যান্ডার্ড থাকলে যে সিএনসি তে কাটিং যেটা হয়, সেই যদি ইয়েটা যে সিটটা তার থিকনেস যদি আমরা সেম রাখি, তাহলে ওটা মনে বললে হবে না, ইংরেজি শব্দ বলতে হবে। স্পেয়ার ক্যাপাসিটি বাড়বে। কাজ করতে সুবিধা। কাজ করতে সুবিধা হবে ঠিকই, কিন্তু এটা শব্দ বলতে হবে ইংরেজি। স্যার স্পেয়ার ক্যাপাসিটিটা বাড়বে ওইটা। স্পেয়ার ক্যাপাসিটি বলতে পারো, স্পেয়ার ক্যাপাসিটি বলতে পারো। তোমরা জানবে, তোমরা কিন্তু মানে পাড়ার রকে বসে আড্ডা দেওয়ার লোক নয় কিন্তু, বুঝতে পারলে তো? তোমরা সবাই যখনই কথা বলবে এইরকম একটা করে শব্দ বলবে, যার মানে তোমার জানা থাকে। ধরো এই শব্দটা বললো হচ্ছে অ্যাডভান্টেজ কি হচ্ছে, স্পেয়ার ক্যাপাসিটি ইমপ্রুভ করলো, এটাকে বলে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে হচ্ছে, ধরো কোনো একটা জিনিস আমার বাড়িতে খারাপ হয়ে গেছে, আমার বাড়িতে ধরো একটা পাখা খারাপ হয়ে গেছে, যদি আরেকটা পাখা থাকে তাহলে আর গরম লাগবে না, ঠিক আছে? তাহলে যদি সবকটা ডিজাইন সেম থাকে, তাহলে তুমি দোকান থেকে গিয়ে সেই জিনিসটাকে রিপ্লেস করতে পারবে। ধরো এখানে কিছু সুইচ আছে, ধরো তোমার এই সুইচটা কেটে গেছে বা ফিউজটা ধরো কেটে গেছে, তাহলে সেইটা যদি একই ডিজাইনের বা একই স্ট্যান্ডার্ডের হয়, তাহলে তুমি নিয়ারেস্ট দোকান থেকে পারচেস করে নিয়ে এসে এটাকে রিপ্লেস করতে পারবে। তাহলে জিনিসটাকে খুব সহজে আমরা রিডান্ডেন্ট করতে পারবো, মানে খুব তাড়াতাড়ি রিপ্লেস করে ফেলতে পারবো। বা এখানে যেটা বলছে স্পেয়ার ক্যাপাসিটি অথবা রিডান্ডেন্সি ইমপ্রুভ হলো সিস্টেমের। রিডান্ডেন্সি মানে হচ্ছে ধরো কোনো একটা জিনিসের জায়গায় আরেকটা জিনিস প্রেজেন্ট আছে। আর স্পেয়ার ক্যাপাসিটি মানে হচ্ছে বলতে চাইছে যে যদি কোনো কারণে একটা ভেঙে যায়, তার একটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসে লাগিয়ে দিতে পারলাম। তাহলে এটা আমাদের সুবিধা কি হলো? যদি প্রত্যেকটা ইউনিক হতো। এই মনে আছে আগেকার যখন আমরা সেই ছোট ছোট মোবাইল গুলো ব্যবহার করতাম, প্রত্যেক ফোনে আলাদা আলাদা চার্জার ছিল, ছোট কিনের চার্জার, তারপরে সেই কখনো ইউএসবি 2 এর চার্জার, মানে আস্তে 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 এখন সব কম্পিউটার কি হয়ে গেছে, ইউএসবি 3 হয়ে গেছে। আগেকার প্রবলেম কি ছিল, ধরো তোমার বন্ধুর কাছে ফোন আছে, তোমার কাছেও ফোন আছে, দুটো ফোন আলাদা হয়ে যাওয়ার জন্য তুমি চার্জার নিয়ে যাবে, ওর প্রতি চার্জ দিতে পারবে না, বুঝতে পারছো? তো এই জিনিসটা স্ট্যান্ডার্ড আমাদের হেল্প করে যাতে কোনো প্রবলেম না হয়, আমরা যাতে বাড়িতে একটা জিনিস ব্যবহার করি, কাজ চালিয়ে ফেলতে পারি। রিডান্ডেন্সির ক্ষেত্রে সুবিধা কি, ধরো তুমি ওই একটা তোমার অ্যাবসেন্সেও কাজ হয়ে যাচ্ছে। ধরো তোমার অফিসে গেছো, কাজ করতে গেছো, বা কোনো জায়গায় কাজ করতে গেছো, বন্ধুর কাছ থেকে বন্ধুর চার্জারে দিয়ে মোবাইলটা চার্জ হয়ে গেল, তুমি নিজে ভুলে গেছো বা তোমারটা খারাপ হয়ে গেছে। তাহলে স্ট্যান্ডার্ড কি করে, এই জিনিসগুলোকে হেল্প করে। স্যার দুটিতে যেমন সেমই দাঁড়ায়। একই রকম, কাছাকাছি কথা আছে। আমি ওই জন্য বললাম কি, এমন একটা অ্যাডভান্টেজ আমাকে শব্দ ইউজ করতে হবে বা ভাষা ব্যবহার করতে হবে যেটা টেকনিক্যাল, ঠিক আছে? এইখানে দেখো 4-5 কথা লেখা আছে এখানে, স্ট্যান্ডার্ড নর্মস এন্ড স্পেসিফিকেশন, যেটা 1956 সেই অনুযায়ী আছে, ঠিক আছে? 2003 তে এর কিছু মডিফিকেশন হয়েছে, ঠিক আছে? বলছে যে স্ট্যান্ডার্ডস বেসিক্যালি মিনস এ সেট অফ রেগুলেশনস পুট ইন প্লেস ফর ইউনিফর্মিটি অফ দ্য প্রোডাক্ট অর আউটপুট।
ইউনিফর্মিটি মানে হচ্ছে একই রকম প্রোডাকশন হবে, একই রকম জিনিস প্রডিউস হবে সব জায়গায়। ইভেন কোনো প্যানেলের যে ধরো আমরা একটা ধরো 11 কেভি বা ধরো তোমার বাড়িতে যে মেন লাইটিং ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, এলডিবি আছে, বা দেখবে সুইচ ফিউজ ইউনিট আছে, এসএফইউ আছে, এই এসএফইউ কালারটা দেখো ওইখানে পিছন দিকে ওই যে কালারটা দেখবে, ওই কালারটা পর্যন্ত কমন থাকে সব জায়গায়। ওই যে ফ্লোরার যে সুইচটা আছে এই কালারটা পর্যন্ত সব জায়গায় একই থাকে। এসএফইউ তে যে কালারটা আছে এই কালারটা পর্যন্ত, এই কালারের শেডিংটা পর্যন্ত সেম থাকে সব। এইগুলো সব স্ট্যান্ডার্ডস এর জন্যই পসিবল। স্পেসিফিকেশন মানে কি? A typical equipment specification consists of standard equipment rating and details based on the options available. এরকম তুমি মোটর ডিজাইন করতে চাইছো, এবার মোটর তোমার যেটা দরকার তুমি সেটা করলে তো হবে না। ধরো যে প্রডিউস করছে আর যে ইউজ করছে তার মধ্যে একটা, ধরো তোমার ডিমান্ড হচ্ছে 1 কিলোওয়াট বা 1.5 কিলোওয়াট বা 1.3 কিলোওয়াট বা 1.2 কিলোওয়াট। তুমি যেটা চাইছো সেটা তো দোকানে গেলে হবে না, সেটা তুমি সেখান থেকে পাবে না দোকান থেকে। ম্যানুফ্যাকচারার কি করবে? তার নিজের ইচ্ছা মতো একটা ডিজাইন তৈরি করে তোমাকে দেবে, বলবে এই রেটিং এ এই ফ্যানটা চললেই হবে, ঠিক আছে, বা এই মোটরটা এই রেটিং এ হলেই হবে। আমি এই রেটিং এ ধরো 1 HP 2 HP 3 HP এরকম বাড়িয়েছি, বা 1 কিলোওয়াট 2 কিলোওয়াট 3 কিলোওয়াট বাড়িয়েছি। তোমার যদি 1 কিলোওয়াটের দরকার হয়, 1 কিলোওয়াটের নিচে দরকার হয়, তখন তোমাকে 1 কিলোওয়াট কিনতে হবে। 1.5 কিলোওয়াটের দরকার পড়লে তখন তোমাকে 2 কিলোওয়াট কিনতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটার মানেটা কি? এইটার মানেটা হচ্ছে যে প্রডিউস করবে তার উপর নির্ভর করে তোমাকে জিনিসটা পারচেস করতে হচ্ছে এক নম্বর, আর সে যে স্পেসিফিকেশনটা সেট করছে সেই অনুযায়ী দেখেই তোমায় কিনতে হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কোনো ম্যানুফ্যাকচারার যখন কোনো জিনিস প্রডিউস করবে সেটা একটা স্পেসিফিকেশন দিল, এবং তোমাকে কি করতে হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা পারচেস করতে হচ্ছে। স্পেসিফিকেশনের গুরুত্বটা কোথায়? এখানে বলছে a typical equipment specification consists of standard equipment rating. এই স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট রেটিং মানে কি? ওই 1 কিলোওয়াট 2 কিলোওয়াট যেটা ম্যানুফ্যাকচারার তৈরি করছে। তোমার হয়তো কম বেশি হতে পারে, কিন্তু ম্যানুফ্যাকচারারটা আমাকে দেখতে হবে, মানে ম্যানুফ্যাকচারার রেসপেক্টে তোমাকে পারচেস করতে হবে। And more details based on the options available. Options available মানে তো তোমার কাছে আরো অনেক অপশন থাকতে পারে, বিভিন্ন রেটিং এর থাকতে পারে, ধরো বিভিন্ন মেকের থাকতে পারে, মানে বিভিন্ন ম্যানুফ্যাকচারার তৈরি করেছে, বা ধরো কোনো জায়গায় হয়তো ফর এক্সাম্পল আমি একটা সিম্পল যদি বুঝি, এসি ক্ষেত্রে ভাবো, ধরো একটা উইন্ডো এসি আছে, স্প্লিট এসি আছে, টাইপ অফ এসি চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, তোমার কাছে আরো অপশনস আছে, অপশন অ্যাভেলেবেল আছে। হচ্ছে আই রুল 1956 as amended on the 25th December 2000 by the Central Electricity Board, ঠিক আছে, on 26 June under section 37 of Indian Electricity Act 1910। এইটার ভিত্তিতেই তোমাদের সমস্ত পড়াশোনাগুলো করতে হবে, এই এস্টিমেশন এবং কস্টিং এর পোর্শন। এটাকে বলে লিগাল অ্যাসপেক্টস অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে। এইগুলো ওই তোমরা একবার কষ্ট করে দেখে নেবে, ঠিক আছে। কষ্ট করে কি দেখবে সেটাও বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এখানকার একটা জিনিস বলেছে, দিস ইজ দ্য ফার্স্ট লেজিসলেশন অন ইন্ডিয়ান ইলেকট্রিসিটি। প্রথমবার কখন ল পাস করেছিল? 1910 সালে প্রথম একটা ল তারা বললো যে ল না হলে স্ট্যান্ডার্ডাইজেশন করা পসিবল নয়, তাহলে প্রথমে একটা ল নিয়ে আসা, ঠিক আছে। এইভাবে কি করতে পারে এই যে 1910 কি রুল হয়েছিল? না অত ডিটেলসে জিজ্ঞেস করবে না, বাট বলে দিচ্ছি কি কি জিজ্ঞেস করবে, বলে দিচ্ছি। এটা কি স্যার মানে করতে হবে? হ্যাঁ, অ্যাটলিস্ট একবার রিডিং করুন, তাহলে মনে রাখতে হবে না, যেটা মনে রাখার হবে সেটা আমি বলে দেবো। প্রত্যেক জিনিস একটা ফ্লো থাকে, তো সেই ফ্লো অনুযায়ী এটা লেখা আছে। তারপরে এলো দেখো 1910 এর পরে যেটা এলো সেটা হচ্ছে 1948 ইন্ডিয়ান ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যাক্ট 1948। This act sets the main administrative pattern of the power organizations in India. মানে কিভাবে বিভিন্ন অর্গানাইজেশন গুলো তৈরি হবে, পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। আমাদের যেমন 2007 সালে ডিসিএল আর টিসিএলটা এসিবি থেকে ভাগ হয়ে যায়, তার মানে পাওয়ারের যে হ্যান্ডটা সেটা ডিভিশনটা একটা অনেক পরে গিয়ে হয়। 2003 অ্যাক্ট বেরোলো, 2007 গিয়ে সেটা ভাগ হলো। তার আগে পর্যন্ত যেটাই ডিস্ট্রিবিউশন আর ট্রান্সমিশন বলে কোনো আলাদা জিনিস ছিল না, দুটোই এক ছিল। এগুলো কি হচ্ছে অ্যাক্টের ভিত্তিতে চেঞ্জেস গুলো আছে ইমপ্লিমেন্ট। তাহলে 1956 এর অ্যাক্ট বলছে ইলেকট্রিসিটি অ্যাক্ট 1910
mainly constituted the norms, that is the legal aspects for providing an electric supply to a consumer, and restrictions to be imposed on the consumer to get an electric supply. মানে কাউকে কারেন্ট দেওয়ার জন্য কি কি রুল লাগবে সেইগুলো সেট আপ করা হয়েছিল 1910 সালে প্রথমে। Supply of Electricity Act 1948 mainly deals with the administrative aspect of power distribution. 1956 deals with the technical side. মানে বিভিন্ন সময়ে যে বিভিন্ন ল গুলো এসেছে তারা বিভিন্ন দিককে টেক কেয়ার করছে। প্রথমে বিক্রি করার জন্য লোকজনের কাছে পৌঁছে দিচ্ছে, তারপরে সে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট ডেভেলপ করছে নিজে, তারপরে সে টেকনিক্যাল সাইড নিয়ে আরো ডিসকাশন করছে। এইভাবেই হয় কিন্তু মানে ধরো কোনো নতুন জিনিস যদি আসে, যেমন ধরো এখন বর্তমানে এআইএস বা তোমার ধরো ইন্টারনেট যখন এসছে, ইন্টারনেট আসার অনেক দিন বাদে সাইবার সিকিউরিটি তৈরি হয়েছে। সাইবার সিকিউরিটি ব্যাপারটা কিন্তু প্রথমে ছিল না, ইন্টারনেট যবে এসেছে তার অনেকদিন বাদে সাইবার সিকিউরিটি এসছে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এবার এআই যখন এখন আমরা ইউজ করছি তার যে ডিসঅ্যাডভান্টেজেস গুলো সেগুলো পরে আসে। ধরো আমরা যে মোবাইল ফোন ইউজ করছি, এই মোবাইল ফোনের যে লিমিটেশনস গুলো এইগুলো দেখবে কয়েকদিন বাদে আসবে, এখন আসবে না। ওর যে রেস্ট্রিকশনস ইন ইউসেজ দেখবে কয়েক বছর বাদে হয়তো দেখবে ওয়াইফাই রেস্ট্রিক্টেড হয়ে যাবে, ঠিক আছে, বা টাইম অনুযায়ী ওয়াইফাই আসবে জলের কলের মতো। তার কারণ হচ্ছে আদারওয়াইজ মানুষজন পাগলা হয়ে যাবে। বর্তমান যে সিস্টেমে মোবাইল বা ডিভাইসেস গুলো অপারেট হচ্ছে, একটা মানুষ অন অ্যাভারেজ দিনের মধ্যে 6 ঘন্টা মোবাইলে কাটাচ্ছে। যদি খুব আমি একটা মানে এর কথা বলে দেয়, অ্যাভারেজ কথা বলে দেয়, ঠিক আছে। যেমন তুমি আমি একটা সেদিনকে ইন্টারভিউ দেখছিলাম, এই পরিপ্রেক্ষিতেই বলছি, টিম কুক অ্যাপেলের সিইও বলছে আমরা চাই না তোমরা মোবাইল ব্যবহার করো, মোবাইল ইজ মেড ফর ইউর কনভিনিয়েন্স, নট টু স্পেন্ড দ্য হোল টাইম ইন দ্যাট। তুমি তোমার দিনের প্রত্যেকটা সময় ওখানেই কাটাও, তার জন্য আমরা মোবাইল বানাই না। আমরা মোবাইলটা বানিয়েছি তোমাদের কনভিনিয়েন্সের জন্য, সুবিধার জন্য, ঠিক আছে। তো এই জিনিসটা অলরেডি তোমরা দেখবে বিভিন্ন ফিচার্স অলরেডি মোবাইলের মধ্যে আছে। যেমন ওই আমি তোমাদেরকে অনেক জিনিস বলতাম যে ওই মোবাইলে দেখবে একটা অপশন আছে টাইম আউট বলে একটা অপশন আছে। ধরো তুমি কোনো একটা পার্টিকুলার অ্যাপকে বেশিক্ষণ ইউজ করছো, সেটা অটোমেটিক কেটে বেরিয়ে যাচ্ছে, টাইম আউট হয়ে যাচ্ছে। তোমার সেখানেও তোমার অপশন আছে, তুমি সেটাকে ফোর্সফুলি চালু করতে পারো, বারবার চালু করতে পারো। বাট এই জিনিসগুলো কখন আসছে? প্রথমে মেন জিনিসটা তৈরি হলো, তারপর তার যে ডেরিভেটিভ গুলো, ঠিক আছে, রেস্ট্রিকশনস গুলো পরপর আসতে থাকে। তো ওই জন্য প্রথমে বেসিক স্ট্রাকচার তৈরি হচ্ছে, তারপর তার রেস্ট্রিকশনস গুলো নিয়ে আসা হচ্ছে। দেখো প্রথমে রুল নাম্বার 48, রুল নাম্বার 28, ভোল্টেজ লেভেল ডেফিনিশন, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের কোশ্চেন, ঠিক আছে। না বলতে যে মানে হয়তো ডাইরেক্টলি জিজ্ঞেস করলো না, বলো যে এরকম ভোল্টেজ লেভেল ডেফিনিশনটা কি, মানে কোন রুলে আছে, ঠিক আছে, যদি খুব তোমার চেপে ধরে আর, ঠিক আছে। এবার ভোল্টেজ লেভেল ডেফিনিশনস এর মধ্যে কি কি রয়েছে এইটা তোমার কাছে জানতে হবে, এইটা তোমার কোশ্চেন। রুল নাম্বার 28 এ ভোল্টেজ লেভেল ডেফিনিশন আছে, এইগুলো আশা করি আমরা সবাই জানি তো, কোনটাকে লো ভোল্টেজ বলে, কোনটাকে মিডিয়াম ভোল্টেজ বলে, কোনটাকে হাই ভোল্টেজ বলে, কোনটাকে এক্সট্রা হাই ভোল্টেজ বলে, ঠিক আছে। তো এই জায়গাটা একবার একটু খাতায় লিখে নাও যে রুল নাম্বার 28, শুধু এইটুকু লিখলে রুল 28, LV ইকুয়াল টু লেস দ্যান 250 ভোল্ট, MV ইকুয়াল টু লেস দ্যান 650 ভোল্ট, HV ইজ ইকুয়াল টু লেস দ্যান 30 কেভি, আর EHV ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান 30 কেভি। জাস্ট এইটুকু তোমরা একটা জায়গায় খাতার মধ্যে লিখে রাখো। শর্টিং ইন শর্ট এটাকে লিখে রাখো, যতটা শর্টে লেখা যায়। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার আমাদের যে মানে এস্টিমেশনের যে কাজগুলো হয়, সেন্ট্রালেই হোক বা স্টেটেই হোক, বা যে ডিসিএল বা টিসিএল যে রুলস গুলো ফলো করে, এগুলো স্যার ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস অনুযায়ী হয় তো? ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট অনুযায়ী হয়। আর স্যার তাহলে আমরা যেটা মানে পড়তাম আগে যে পিডাব্লিউডি রুলস বা সিপিডাব্লিউডি রুলস বা থাম রুলস, সেই রুলস গুলো কি স্যার এই বেসিসেই তৈরি করা হয় ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট?
সবকে নাকি? একটা ভিত্তিতেই হয়। আচ্ছা, মানে এখানে আর দ্বিতীয় কোনো রুলস হয় না, তাই তো? যেটাই হয় শুধু না, আই না, রুলস এর বেসিসে। না, কোনো রুল হয় না, কোনো রুল হয় না। ঠিক আছে স্যার। কেউ ধরো ওই মানে ছোটখাটো এদিক ওদিক মাইনর কিছু চেঞ্জেস করতে পারে, বাট ইয়ে চেঞ্জ করবে না, ফান্ডামেন্টাল চেঞ্জেস কিছু আসে না। হ্যাঁ, মানে বাট বেসড অন দ্য আই রুলস। হ্যাঁ, বেস্ট অন সেটা আইডিয়া। ঠিক। কোনো কিছু চেঞ্জ করতে পারে না ওরা। স্যার এখানটা যখন রেগুলারাইজ সাপোজ ধরুন এখানটা লেস দেন 250 ভোল্ট আছে, এখানটা অনেকে স্যার মানে 260 বা 270 এর না, 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 লিমিটের মধ্যে রাখা। ওইটাই বলতে হবে। এই জন্যই তো এটাই তো স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে আমার ক্ষেত্রেও মানে ওটাই ফলো হবে। ওটাই তো। তো এখানে দেখো এই ছবিটা আশা করি তোমাদের কাছে খুব পরিষ্কার একটা ছবি, ঠিক আছে? এই যে তোমার একদিকে তোমার পোল রয়েছে বাড়ির কাছে, আমাদের যেগুলো বাড়ির সামনেই দেখবে একটা করে পোল রয়েছে, সেখানে এইচবি পাওয়ার লাইনও যেতে পারে, এলবি পাওয়ার লাইন একসাথে যেতে পারে, ঠিক আছে? আমাদের তখন কেবিল সিস্টেম হয়ে গেছে। সেই কেবিল সিস্টেম থেকে একটা সার্ভিস মেন, একটা পোলের মাথায় ফিউজ থাকবে, সেখান থেকে কনজিউমার প্রেমিসিসে ঢুকে যাবে। এবার কনজিউমার প্রেমিসিসে ঢোকার পর সবার আগে সেটা একটা পোলের অ্যাটাচমেন্টের থ্রু দিয়ে এনার্জি মিটারে আসে। এই যে বাইরে ওখানে এনার্জি মিটার রয়েছে, একটা এসিপিউ সুইচ হয়ে এনার্জি মিটারে গেছে, তারপর দেখো আমাদের বাড়িতে চলে এসেছে। এই এনার্জি মিটার থেকে এসিপিউ তে গেছে, এসিপিউ থেকে আমাদের বাড়িতে চলে এসেছে। এখানে একটা এসিপিউ থাকে, সুইচ ফিউজ ইউনিট থাকে, সুইচ ফিউজ ইউনিট থাকবে এখানে একটা এসিপিউ, সুইচ ফিউজ ইউনিট। সুইচ ফিউজ ইউনিটটা যেভাবে বলছো সেইভাবে থাকে না। তোমরা যদি কোনোদিন খুলে দেখো তাহলে বুঝতে পারবে। কথায় বলছি কি, সুইচ ফিউজ আগে আগে বললাম, সুইচটা আগে বললাম তো, কিন্তু অ্যাকচুয়ালি ফিউজে আগে কানেকশন থাকে। তোমরা ওইখানে ওই সুইচ এসিপিউটা খুললে বুঝতে পারবে। এই যে কেবিলটা আসছে, ধরো ধরো কোনো একটা কেবিল আসছে, ধরো এইটা হচ্ছে এই বাইরে থেকে আসছে, ঠিক আছে? এইগুলো এসে প্রথমে বোর্ডের মধ্যে এইখানে কানেকশন হচ্ছে, এইভাবে, ঠিক আছে? আর এই দিক থেকে আমার বাড়িতে চলে এলো, এই নীল কালিটা হচ্ছে আমার বাড়ির ভেতরে ঢুকে গেল, এই নীলটা, বুঝতে পারলো? প্রথমে ফিউজে এলো, তারপর সুইচ হয়ে বাইরে বেরিয়ে গেল। তোমরা করে ওটা খুললেই দেখতে পাবে। এনার্জি মিটার এনার্জি মিটার এই দিকটা হচ্ছে এনার্জি মিটার। এই কালো কালো রঙের যে দাগটা আমি দেখাচ্ছি, এই কালো রঙের যে দাগটা আমি এইদিকে টানছি, এইগুলো সব এনার্জি মিটার থেকে আসছে, ফ্রম এনার্জি মিটার, ঠিক আছে? এটা হচ্ছে এসএফইউ, সুইচ ফিউজ ইউনিট। এটা একটা বক্সের মধ্যে থাকে তোমার বাড়িতে দেখবে, ঠিক আছে? আর এইখানে তোমার চলে যাচ্ছে বাড়িতে। এবার নিয়ারেস্ট যে জাংশন বক্স থাকবে সেখানে। এইখানে দেখো, এখানে আরো একটা ওরকম 3 ফেজ 4 ওয়্যাট সাপ্লাই এর একটা ছবি দেখানো আছে, ঠিক আছে? এখানে আর একটা এক্সট্রা জিনিস দেখানো আছে, সেটা হচ্ছে পেন কন্ডাক্টর, প্রোটেক্টিভ আর্ট অ্যান্ড নিউট্রাল কন্ডাক্টর। এটা আমরা পরে আবার পড়বো, পেন কন্ডাক্টর কি জিনিস, যখন আর্টিং করবো তখন এই পেন কন্ডাক্টর সম্বন্ধে আরো ডিটেলসে পড়বো। এখানে দেখো ওরা কি দেখিয়েছে, আমরা তো একটা সিম্পল সুইচ ফিউজ ইউনিট বললাম, কোনো কোনো ক্ষেত্রে তোমার এমসিডি থাকতে পারে আর আরসিডি থাকতে পারে, ঠিক আছে? এই আরসিডি কে অনেক সময় আরসিসিবিও বলে, অনেক সময় ইএলসিবিও বলে, ঠিক আছে? কেউ বলতে পারবে এটা কি জিনিস? এই এমসিবিটা কি কাজ করে আর এই ইএলসিবিটা কি কাজ করে? প্রথমে বলো MCB সার্কিট ব্রেকার, যেটা আপনার শর্ট সার্কিট শর্ট সার্কিট, শর্ট সার্কিট প্রোটেকশন, ঠিক আছে, ভেরি গুড। আর কেউ অন্য কিছু বলবে? এমসিবির কি কাজ? শর্ট সার্কিট প্রোটেকশন ছাড়া অন্য কিছু আছে? স্যার MCB শর্ট সার্কিট আর ওভারলোড প্রোটেকশন দেবে, ওভারলোড প্রোটেকশন। আর TLC বা RCT হচ্ছে আর ফল্ট প্রোটেকশন দেবে বা লিকেজ কারেন্ট প্রোটেকশন। হ্যাঁ, তো শর্ট সার্কিট প্রোটেকশন হচ্ছে মেন পারপাস, ঠিক আছে? আচ্ছা, এবার আরসিসিবিটা বলো, ইএলসিবিটা বলো। এটা স্যার আর্থ লিকেজ তাকে প্রোটেকশন করে সার্কিট ব্রেকার দিয়ে। আর্থ লিকেজ মানে হচ্ছে, এই গল্পটা হচ্ছে এইরকম, কেউ বলতে পারবে কি জিনিস আর্থ লিকেজ ব্যাপারটা? আর্থ লিকেজ মানে কন্ডাক্টরে কোনো রকম লিকেজ হলে অথবা ইলেকট্রিক শক খেলে
বলছো তো ঠিকই, বুঝিয়ে বলো। আর্থ লিকেজ স্যার, আর্থ লিকেজ বলতে বোঝাবে যে আমাদের যে মেটাল বডিটা, মেশিনারির যে মেটাল বডিটা সেপারেটলি আর্থেড করা আছে, এবার সার্ভিস মেন্স থেকে আমার যখন লাইনটা আসছে, যদি ওই একটা প্রিডিটারমাইন ভ্যালুর থেকে আর্থের থ্রু দিয়ে তার বেশি কারেন্টটা যায়, তখন সার্কিট ব্রেকারটা সেটা মানে রিলের থ্রু দিয়ে সেন্স করবে এবং ট্রিপ করে দেবে সার্কিট ব্রেকটাকে। সেটা 1/5000 টাইমস এর মাল্টিপ্লাই হিসাবে হবে, 1/5000 টাইমস এর বেশি। তার বেশি যদি লিকেজ কারেন্ট যায় আর্থ দিয়ে, তাহলে সেই সার্কিট ব্রেকারটা ট্রিপ করে দেবে। ধরো এইটা হচ্ছে আমার মোটরটা, মোটরের ভেতরে ওয়াইন্ডিং লাগিয়েছি, কিন্তু মোটরের বাইরে তো আমি একটা আর্থিং প্রোভাইড করেছিলাম। যদি মোটরের বাইরে যে আর্থিং, মানে মোটরের বাইরে তো মেটালিক কানেকশন রয়েছে, এবার কোনো কারণে যদি বাইরের আউটার বডিটা ইলেকট্রিক্যালি চার্জ হয়ে যায়, মানে ধরো কোনো কারণে ভেতরে শর্ট সার্কিটের জন্য বাইরেটা ইলেকট্রিক্যালি চার্জ হয়ে গেছে, বডিটা ধরো কোনো কারণে হয়ে গেছে, তাহলে সেই কন্ডিশনে কি হওয়া উচিত? সেই কন্ডিশনে তো এমসিবি ঠিক করবে না, এমসিবি তো বুঝতে পারবে না হাই কারেন্ট ফ্লো করছে না, জাস্ট লিকেজ হয়ে পড়ে রয়েছে। এবার লিকেজের যে ভ্যালুটা, সেই লিকেজ ভ্যালুর একটা কারেন্টের লিমিট আছে, একটা নির্দিষ্ট ভ্যালু থেকে বেশি যদি লিকেজ কারেন্ট ফ্লো হয় তখন ওই ইএলসিবি টা ঠিক করবে। তার কারণ হচ্ছে 16 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট আমরা সহ্য করতে পারি, 16 মিলি অ্যাম্পিয়ার। এই অ্যামাউন্ট একটা কথা যেটা আপনি স্যার বললেন, হ্যাঁ তখন স্যার যে আপনার আর্থিং করেছি, মানে হ্যাঁ আর দিয়ে তো কারেন্ট ফ্লো হবে, তো ওটাই তো আমি বলছি। ধরো এখানে কারেন্ট আছে, ধরো এখান থেকে কিছু কারেন্ট ফ্লো হচ্ছে, সেই পরিমাণটা ধরো 10 মিলি অ্যাম্পিয়ার বা 16 মিলি অ্যাম্পিয়ার বা 12 মিলি অ্যাম্পিয়ার কিছু একটা কারেন্ট ফ্লো হচ্ছে। এবার এর একটা লিমিট আছে, থ্রেশহোল্ড লিমিট আছে। তো ধরো তুমি গল্প করতে করতে গিয়ে হাত দিয়ে দিলে, তো সব তো ওখানেই পড়ে যাবে। আমাদের বাড়িতে তো, এই বাড়িতে ইএলসিবি লাগানো নেই, তুমি দেখবে আমার এইখানে রডে হাত দিলে তো সব মারতে পারে। এই সবটা কেন মারে? কারণ কোনো কারণে এর ভিতরে কনসিল ওয়্যারিং যদি থাকে, তাহলে কনসিল ওয়্যারিং এর থেকে ভেতরে এই মেটালে কোনো কারণে সাপ্লাই চলে আসছে, কোনো কারণে লাইটটা কানেক্ট হয়ে গেছে, ওই জন্য আমরা শর্ট মারছি। এবার যদি ইএলসিবি লাগানো থাকতো তাহলে কি হতো, ওই ইন্টারনাল যে গ্রাউন্ডিংটা হয়েছে, ঠিক আছে, সেই ইএলসিবি ওটাকে ঠিক করে দিত, ব্রেকারটা ঠিক করে দিত বারবার। তুমি দেওয়ালে হাত দিলে শর্ট মারে তো, খেয়েছো তো কখনো? বাড়ি বডি হয়ে যায় বলে শুনেছো কথাটা? তার মানে নাকি কোনো কারণে লাইট পোর্শন অফ দ্য কন্ডাক্টর দেওয়ালের সঙ্গে লেগে গেছে। বৃষ্টির সময় এটা হয়, আমি নিজে হাতে দেওয়ালে হাত দিয়ে দেখেছি দেওয়ালে শর্ট মারছে। এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে ওটাই, কোনো লাইট পার্ট তোমার দেওয়ালের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, দেওয়ালের সঙ্গে লেগে গেলে কিন্তু তুমি শর্ট পাবে, এমন না যে তুমি শর্ট পাবে। তো সেই জায়গাটাকে প্রোটেকশন করার জন্য আমার ইএলসিবিটা লাগবে। ইএলসিবি যখন একটা সেফ ভ্যালু উপরে চলে যায় তখন অটোমেটিক্যালি সাপ্লাইটাকে বন্ধ করে দেয়, মানে সাপ্লাই বন্ধ হয়ে যাবে কিন্তু কারেন্ট চলে যাবে। লিকেজ কারেন্টটা বেশি, লিকেজ কারেন্টের একটা মাত্রা আছে, সেই মাত্রা থেকে বেশি হয়ে গেলে সেটা কোনো সময় ঠিক করে। লিকেজ কারেন্ট তুমি দেখতে পাবে না, মাপার কোনো উপায় নেই, আর এত ভ্যালুও নয় যে এমসিবি কে ট্রিপ করাবে, ওই জন্য সেপারেটলি একটা আরসিডি দিতে হবে, ওটাকে আরসিসিবি বলে, রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার বলে, ঠিক আছে, সেপারেট। বুঝতে পারলে সবাই কি বললাম? দেখো স্যার ওটাই কি ইএলসিবি? ওই একই সব এক, এই যেটা ইএলসিবি সেটাই আরসিসিবি, সেটাই আরসিডি, সব এক। স্যার, সবাই বলো এই ইএলসিবিটা অ্যাকচুয়ালি স্যার লাগানো কোথায় হয়? মানে আমরা যেমন এমসিবি সিরিজে সুইচ ফিউজ ইউনিট থেকে সিরিজে কানেক্ট করে সেটাকে লাগাই মিটার প্যানেল থেকে, মিটার বোর্ড থেকে, সেরকম স্যার ইএলসিবির অ্যাকচুয়ালি প্লেসটা কোথায় ইনস্টলেশনের? ওই একই জায়গায়, এমসিবি তলায় থাকে আরসিবি বা ইএলসিবি। ওটা জেনারেলি মেন আচ্ছা। বক্সে সুটে থাকে, মেন বোর্ডে তুমি পাবে, মেন বোর্ডে জেনারেলি এটা থাকে, মেন বোর্ডের সঙ্গেই থাকবে ওটা লাগানো, একটাই থাকবে, একটাই দরকার ওটা, পুরো বিল্ডিং এর জন্য একটা হলেই হয়ে যায়, বেশি দেওয়ার দরকার নেই। কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, যখন ফল্ট আসবে ওটা বারবার ঠিক করে যাবে, ওটা ঠিক করবেই করবে, কারণ কোনো না কোনো জায়গায় কিছু না কিছু ফল্ট থেকেই যায়। আর আরসিসিবি বারবার ঠিক করলে প্রবলেমটা কি হচ্ছে, ধরো জেনারেলি এইগুলো, এই প্রবলেমটা তোমরা পাবে হচ্ছে, ধরো কোনো 4 স্টোরি বিল্ডিং, 3-4 বিল্ডিং, যারা যদি মানে নোমেনক্লেচার মেনে তৈরি করে তাহলে আরসিসিবি দেবে, আরসিসিবি দিয়েছে ঠিক করেছে, তুমি বুঝতে পারছো না কি হলো, কারেন্ট কেন যাচ্ছে, বাইরে তো কারেন্ট যাচ্ছে, তখন তোমার বুঝতে হবে যে ওখানে আরসিসিবিটা ঠিক করেছে, এমসিবি না। তুমি বাড়ির এমসিবি দেখছো ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে, কিন্তু প্রবলেমটা কোথায়? তুমি মিটারেও দেখছো এমসিবি ঠিক আছে, ওই তোমার ফ্ল্যাটের বাইরেও দেখলে এমসিবি ঠিক আছে, ওটাও করেনি, মেনের এমসিবি দেখছো ঠিক আছে। অনেক জায়গায় কি করে,
কথাটা তো আমার নেই, ওই ইএলসিবিটাকে বাইরে অন্য জায়গায় রেখে দেয়, অনেক সময় বাইরেও করতে পারে, আলাদা করে করতে পারে, তখন তোমাকে ওই বোর্ডটা খুঁজে বার করতে হবে। কি বললাম বুঝতে পারলে? মানে ধরো কোনো কারণ খুঁজে পাচ্ছ না কেন এমসিবি ঠিক করছে, মানে কেন পাওয়ার নেই, তার মানে তোমাকে বুঝতে হবে ইএলসিবি বা আরসিসিবিটা কোনো অন্য জায়গায় লোকেশনে আছে, যেটা তোমার জানা নেই। বুঝতে পেরেছো? আবার অনেক সময় কি হবে, তুমি যখনই এএলসিবিটাকে ধরো চালু করলে, ও সঙ্গে সঙ্গে ঠিক করে যাবে, আবার রিসেটও কোনো কিছু হবে না। ওখানে একটাই উপায় আছে, ধরো তুমি ফল্ট খুঁজে পাচ্ছ না, সব জায়গায় সবকিছু ঠিক আছে, ওই ইএলসিবিটা ড্যামেজ আছে, আরসিসিবিটা ড্যামেজ আছে, তখন তোমার আরসিসিবি খুলে দিয়ে একটা তার লাগিয়ে দিলে, সিম্পল তার লাগিয়ে দিলে, তাহলে হয়ে যাবে। বা ফিউজ লাগিয়ে দিলে, ওটাকে অ্যাকচুয়ালি বন্ধ করে দিবে, ওটা সিস্টেম থেকে সরিয়ে দিলে। এখানে তো কানেক্টরে দুটো পয়েন্ট থাকবে, ওই দুটো পয়েন্টকে তুমি তার দিয়ে জোরে লাগিয়ে দিলে, সিম্পল, তাহলে তোমার চলবে। এ তো সিরিজে রয়েছে পুরোটা, ঠিক আছে, তুমি ওটা তার খুলে রিপ্লেস করে দিলেও তোমার চলে যাবে। তো এটা অনেক প্রবলেমেটিক জায়গা। ধরো এটা একটা আমাদের একটা কেস ছিল, সাবস্টেশনে হয়েছিল এই জিনিসটা। সাবস্টেশনে যে ইয়ে থাকে, তোমার লোকজন বাস করে, যে কোয়ার্টার গুলো থাকে, সেই কোয়ার্টারে তো অনেকগুলো রুম আছে, অনেকগুলো বিল্ডিং আছে, বারবার ঠিক করে যাচ্ছে, বুঝতে পারছে না যে কি হয়েছে। তারপরে দেখছে যে একটা ছোট্ট একটা বাক্সের মধ্যে একটা ইএলসিবি রাখা আছে, ওইটা ঠিক করে বসে আছে, যতবার তুলছে ততবার চালু হচ্ছে না। এমসিবি তুললে তো চালু হয়ে যাওয়া উচিত, কিন্তু চালু হচ্ছে না, কারণ ইএলসিবি তো পড়ে রয়েছে অন্য জায়গায়। মানে ইএলসিবি টা একটা লোকেশনে আছে, আর মেন এমসিবি টা অন্য জায়গায় আছে, এবার খুঁজে পাবো না। তো ঝামেলা তোমরা ফেস করবে ভবিষ্যৎ। তো আরসিসিবি, ইএলসিবি, এমসিবি, ঠিক আছে, আরসিসিবি আর এমসিবি তোমরা ডিটেইলস একটু করে দেবে, ঠিক আছে। এমসিবির মধ্যে কি কি কম্পোনেন্ট আছে আমি পরের দিন আই থিঙ্ক মনে হয় আসে, পরের দিন এমসিবি পোর্শনটা আছে, তখন আমি তোমাদের করে দেবো। নেক্সট রুল নাম্বার 30 তে কি বলছে, সার্ভিস লাইন অ্যাপারেটাস অন দ্য কনজিউমার প্রেমিসেস। সার্ভিস লাইনস এর উপর যে রুল আছে, specifies that the supplier shall ensure that all electric supply lines, wires, fittings, and apparatus belonging to him under his control, which are on a consumer premises, are in a safe condition and in all respect fit for supplying energy, and the supplier shall take due precaution to avoid danger arising on such premises from some supply lines, wires, fittings, and apparatus. তার মানে যাতে কোনো রকম ভাবে ফল্ট না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু তোমার অন্যদিকে যে সাপ্লাই দিচ্ছে তার। কারণ ধরো তোমার বাড়িতে বাজ পড়েছে, বাজ পড়লে কি হয়, তোমার বাড়িতে যখন ধরো কারোর বাড়িতে যদি বাজ টাজ পড়েছে, তখন হয়েছে এরকম ঘটনা হয়নি তো? আমি চাই না কারোর, আমাদের বাড়িতে হয়েছে, আমাদের বাড়িতে হয়েছে। তোমার টিভিটা ধরো প্লাগের সঙ্গে লাগানো আছে, সুইচ অফ করা আছে, তা সত্ত্বেও টিভিটা চলে গেছে। তুমি ধরো ল্যাপটপ চার্জে দাওনি, কিন্তু সুইচটা প্লাগটা গোজা আছে, তা সত্ত্বেও ল্যাপটপটা পুড়ে গেছে, ঠিক আছে, ল্যাপটপটা বেরিয়ে গেছে। এই ঘটনাগুলো কেন হয়? লাইটনিং সার্চের জন্য, বা ধরো সুইচিং সার্চের জন্য হতে পারে। ফ্রিকুয়েন্টলি যদি সুইচিং হয়, ফ্রিকুয়েন্টলি সুইচিং এর জন্য কিন্তু প্রবলেম হতে পারে, সার্চেস ক্যান বি জেনারেটেড। ধরো বারবার অন অফ হচ্ছে, তুমি যদি ব্রেকারটাকে বারবার অন অফ করো, তাহলে সুইচিং সার্চেস জেনারেট করবে, দ্যাট ইজ মোর ডেট্রিমেন্টাল, সেটা আরো ক্ষতিকারক। বলছে দেখো কি বলেছে, it provides that service lines placed by the supplier on the premises of a consumer which are underground or which are accessible shall be insulated and protected by the supplier. তোমার বাড়িতে যে সাপ্লাই লাইনটা আসছে সেটা প্রোটেকশন দেওয়ার দায়িত্ব সাপ্লায়ারের। Has to be secured under all ordinary conditions against electrical, mechanical, chemical injury to ইনসুলেশন, মানে কোন রকম ইনসুলেশন ফেলিয়ার যাতে না হয় সেটা দেখার দায়িত্ব হচ্ছে সাপ্লাই। ওই দেখবো মোবাইল ভ্যান থাকে, মোবাইল ভ্যানে ফোন করলে ওরা এসে সার্ভিস দিয়ে যায়। The consumers shall, as far as circumstances permit, take precaution for the safe custody of the equipment on his premises belonging to the supplier. এই সিস্টেমটা
এখন আর নেই, এই সিস্টেমটা এখন আর নেই। মানে দেখো আমার এই বাড়িতে যে বোর্ডটা লাগানো আছে, এই বোর্ডটা বাড়ির ভেতরে লাগানো আছে। একটা সময় পর্যন্ত রুল ছিল যে বাড়ির ভেতরে বোর্ডটা থাকে, আর এখন বাড়ির বাইরে হয়ে গেছে বোর্ডটা। যাদের মিটার রিডিং নিতে আসে যারা, মানে অ্যাকচুয়ালি ডিসিএল এর কোন আইটেমটা তোমার বাড়িতে আছে, এখন তো এনার্জি মিটার তোমার বাড়িতে আছে, ওটা ওই সেটা তো তুমি যদি ভেঙে ভেঙে না দাও সেই জিনিসটা ওরা বলছে তুমি ভেঙে ভেঙে না। রিডিং নেওয়ার সুবিধা ব্যাপার আছে, ওই জন্য তুমি যে বাইরে পাঠিয়ে দাও। কিন্তু দেখো বাইরে করাটা ঠিক নয়, আমি সবসময় বলবো বাইরে করাটা ঠিক নয়, কারণ বড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, তো আলটিমেটলি যদি কিছু ড্যামেজ এই এনার্জিটা হয় আমারই তো হলো, এবং লাইনের যদি কোনো প্রবলেম হয়, যদি লিকেজ ফিকেজ হয়ে যায়, সেটা সমস্যা তো আমারই হবে। দেখো বাইরে যে এনার্জি মিটার গুলো আছে কিন্তু আনপ্রোটেক্টেড অবস্থায় আছে, পুরো জলে রোদ্দুরে ইয়েতে। মিটারস আর নট মেন্ট টু বি আউটসাইড। যে কোনো ধরনের মেজারিং এর জন্য যে মিটারগুলো ব্যবহার করা হয় ওগুলো আউটসাইডে থাকার জন্য নয়। কিন্তু আমরা যে সাবস্টেশনের মধ্যে যে মিটার গুলো ব্যবহার করি সেগুলো কোথায় থাকে? মিটারিংটা কোথায় থাকে? কন্ট্রোল রুমের মধ্যে, এসিতে। আর বাইরের ইয়ার্ডে কি প্যানেল থাকে? প্যানেলে কখনো দেখেছো কি বাইরের মিটারে, বাইরের বোর্ডের মধ্যে তোমার কারেন্ট মাপতে পারছো? কোনো মিটার লাগানো আছে এক্সটার্নাল? জেনারেলি আউটসাইড কিছু করা হয় না। হ্যাঁ, the consumer shall ensure that the installation under his control is maintained in safe condition. এইগুলো সব বলেছে, ঠিক আছে? এইখানে দেখো, এইখানে একটা, এটা মনে হয় অন্য কোনো জায়গার একটা দেওয়া রয়েছে, the effect of a fault to earth between between meter tails and the metallic consumer unit. এটা আর্থ ইলেকট্রোড প্রোভাইড করা হয়েছে। এখানে দেখো ওই ঠিক আছে, তারপরে সেট অফ আরসিডিস দেওয়া আছে। ডিস্ট্রিবিউশন আমাদের যে নরমাল মিটার দেখতে পাচ্ছ, তার পাশে আমাদের এখানে বাড়িতে আছে এসএফইউ, ওখানে ওরা কি করেছে একটা মেন এমসিবি লাগিয়েছে, আর তার পাশে আরসিডি লাগানো আছে। তার সাথে সাথে একটা জিনিস করা আছে, একটা আর্থিং বার করা হয়েছে, সেই কন্ডাক্টরটাকে একটা আর্থ ইলেকট্রোড দিয়ে বাড়িতে আর্থিং করা হয়েছে। যদি এই আর্থিংটা না থাকে, ধরো এই আর্থ ইলেকট্রোডটা নেই, হোয়াট উইল হ্যাপেন? ধরো আমি পুরো সেটাকে আর্থ ইলেকট্রোডটা লাগালাম না, তাহলে কি হবে? আর্থিং কন্ডাক্টর লাগালাম না, সেটা তাহলে কি হবে? তারপরে আরসিডিটা লাগানোর কোনো গুরুত্ব নেই। যদি আরসিডিটা লাগাই তাহলে কি হতে হবে? কারেন্টটা তো আলটিমেটলি কোথা দিয়ে ফ্লো হবে? আলটিমেটলি আর্থের মধ্যে দিয়ে তো ফ্লো হবে। তাহলে আর বাইপাস হওয়ার সময় আরসিডি হয়ে ও আর্থে ফেরত যাচ্ছে। তুমি আর্থিং ইলেকট্রনিক ঠিকঠাক নেই, কন্ডাক্টরে ঠিকঠাক নেই, তোমার আরসিডি কি করে কাটবে? এইখানে একটা ব্যাপার আছে, মানে আর্থিং এর ক্ষেত্রে একটা ব্যাপার আছে যেটাকে বলে আর্থিং অডিট। আর্থিং অডিট মানে কি? আর্থিং অডিট, এই আর্থিং অডিটটা দরকার পড়ে হচ্ছে এই যে ইলেকট্রোডটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য। এই যে তুমি আর্থিং কন্ডাক্টরটা ইউজ করেছো সেটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য, দ্যাট ইজ কল্ড অ্যাজ আর্থিং অডিট। এই আর্থিং অডিটটা করা হয় হচ্ছে সাবস্টেশনস ওভার 20 ইয়ার্স অর 25 ইয়ার্স। যদি কোনো সাবস্টেশনের এজ 20 ইয়ার্স বা 25 ইয়ার্স হয়ে যায়, তাহলে কি দেখা যায়, ধরো এইখানে একটা পিট আছে, এই পিটের ভেতরে তুমি ধরো আর্থ ইলেকট্রোড প্রেস করেছো, এবার এইটা হচ্ছে তোমার গ্রিডটা। এবার গ্রিড থেকে কি হয়, জেনারেলি এই যে তোমার ইয়েগুলো থাকে, যে কন্টিনিউটি কন্ডাক্টর গুলো থাকে, সেগুলো গ্রিড থেকে তোমার এখানে চলে আসে। 99% কেসে এই কন্ডাক্টর গুলো দেখবে ভেঙে গেছে, হয় ক্ষয়ে গেছে বা ভেঙে গেছে, বা এইটা ধরো ভেঙে গেছে বা ক্ষয়ে গেছে। তাহলে আর্থিং দেখে লাভ নেই, আর্থিং দেখে তো লাভ নেই। তোমার যদি আর্থিং এর কন্টিনিউটি কন্ডাক্টরটা মাঝখান দিয়ে কেটে যায়, তা তো আর্থিং তো হলোই না, কিন্তু আর্থিং প্রোভাইড করতেই পারবে না সিস্টেমটা। সেই জন্য আর্থিং অডিট করা একটা যে কোনো সাবস্টেশনে করা উচিত, এবং এর রেসপেক্ট একটা সার্টিফিকেট পেশ হয়। সেই সার্টিফিকেটের মধ্যে লেখা থাকে যে আমার এই সাবস্টেশনে এতগুলো আর্থিং ইলেকট্রোড আছে, তার আর্থিং রেজিস্টিভিটির ভ্যালু এত, ঠিক আছে, তার সয়েল রেজিস্টিভিটির ভ্যালু এত, তার ইলেকট্রোড কন্ডিশন এইরকম, ঠিক আছে, তার সেখান থেকে সয়েল রেজিস্টিভিটি বলে দিয়েছে। তো সেইটার কন্ডিশনটা চেক করার প্রথম কথা।
সয়েল কন্ডিশনটা কিরকম আছে, তারপর কন্ডাক্টর গুলো ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, তারপরে ওই যে লুপটা তুমি যে তৈরি করেছিলে আর্থিকের ভেতরে যে ম্যাপটা তৈরি করেছে বা লুপটা তৈরি করেছিলে ইন্টারনাল, সেই লুপের মধ্যে কোনো ডিসকন্টিনিউটি আছে কিনা। ধরো ফর এক্সাম্পল এই এটাতে একটা সাবস্টেশনের ভেতরে একটা লুপ তৈরি করেছো, এইটার মধ্যে যদি কোনো জায়গায় ডিসকন্টিনিউয়াস হয়ে যায় তাহলে সেটা কে চেক করবে? হতেই পারে কোনো না কোনো ভাবে, হতেই পারে। মেইনলি যেটা দেখা যায় এই কন্টিনিউটি কন্ডাক্টর গুলোর মধ্যেই তোমার ভেঙে যায়, হয়ে যায়। আমাদের তো একদম গেছে, অবস্থা খারাপ। আর্থিং আছে, সবকিছুই আছে, কিন্তু মাঝখানে তারটা কাটা আছে। এটা হয়ই না আমাদের টিসিএল, এটা আমাদের টিসিএল এ হয়ই না। একটা কোম্পানি আছে TEHN বলে, এদের একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার বেসড ওরা এই পুরো অডিটিং কাজটা করে। এই অডিটটা একটা অন্য সেপারেট কোম্পানিকে দিয়ে করাতে হবে না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট না, এটা বাইরের একটা কোম্পানি ইন্ডিভিজুয়াল লেভেলে প্রত্যেকটা সাবস্টেশনে গিয়ে করে। এটা একটা বিশাল বড় টাস্ক। কোনো ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট কি কাজ দিতে হবে, গভর্নমেন্টের কাজ দেয় না, দেওয়া উচিত। প্রথম করিয়েছে মহারাষ্ট্রের একটা ফান্ড, মহারাষ্ট্রে একটা কোন পাওয়ার প্ল্যান্ট, এটা প্রথম করিয়েছে, প্রথম সাবস্টেশন এটা করিয়েছে। তার রেজাল্ট হচ্ছে চূড়ান্তভাবে সঠিক। 90% of the active conductors are lost. 90%, বুঝতে পারছো? সাবস্টেশনে 90% আর্থিং কন্ডাক্টর লস্ট হয়ে গেছে, মানে ক্ষয়ে গেছে। তারপর পিট ড্যামেজ হয়ে গেছে, পুরোপুরি পার্মানেন্টলি পিট ক্ষয়ে গেছে। পিটের যে রডটা তুমি ঢুকিয়েছো, রডটাও তো ক্ষয়ে যেতে পারে ইরোশনের জন্য, রড ক্ষয়ে গেছে। তো এইগুলো সবকিছু টেকনিক্যাল ব্যাপার আছে, এগুলো দরকার আছে জানা। এইখানে একটা ছবি দেওয়া হয়েছে যে কিভাবে ডিস্ট্রিবিউটর মিটার, ডিস্ট্রিবিউটর কাট আউট, ঠিক আছে, আর ওইদিকে RCD যে কানেকশনটা কিভাবে করা হচ্ছে সেটা দেখানো আছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে রুল নাম্বার 31, হচ্ছে কাট আউট অন দি কনজিউমার প্রেমিসেস। কি বলেছে দেখো, বলছে সাপ্লায়ার সেল সুটেবল কাট আউট ইন ইচ কন্ডাক্টর ফর এভরি সার্ভিস লাইন আদার দ্যান an arc or arc neutral conductor, ঠিক আছে। তার মানে কি করতে হবে, একটা কাট আউট দিতে হবে, মানে ট্যাপিং করার অপশন দিতে হবে, ঠিক আছে। যে ট্যাপিং করার অপশনটা কোথায় কোথায় থাকবে, আর্ক কন্ডাক্টর বাদ দিয়ে সবতে থাকবে। এভরি ইলেকট্রিক সাপ্লাই লাইন আদার দ্যান আর্ক or arc neutral conductor of any system or arc external conductor of a concentric cable shall be protected by a suitable fireproof receptacle. মানে আর্থ রিলেটেড যে কোনো কন্ডাক্টর বাদ দিয়ে বাকি সমস্ত কন্ডাক্টর গুলোকে ফ্লেম প্রুফ হতে হবে, ঠিক আছে, ফায়ার প্রুফ হতে হবে। যেমন ধরো একটা কেবিলের নাম হচ্ছে FRLS কেবিল, এটার নাম শুনেছো? একটা কেবিলের নাম হচ্ছে FRLS কেবিল, এটার নাম শুনেছো? আমরা যা বিভিন্ন কেবিল গুলো করেছি না, XLP কেবিল, এটা জানো তো? ক্রস লিঙ্ক পলিইথিলিন, PVC, পলিভিনাইল ক্লোরাইড, এরকম একটা কেবিল হয় FRLS কেবিল, ফায়ার রেটেড লো স্মোক। ফায়ার রিটার্ডেন্ট লো স্মোক কেবিল, ঠিক আছে। ধরো কোনো এমন একটা তোমার কেবিল সেলার আছে বা কোনো এমন একটা এরিয়া আছে যে এরিয়াতে আগুন লাগার সম্ভাবনা আছে, ঠিক আছে। তাহলে কেবিলে যদি আগুন লাগে সেই আগুনটা চারদিকে ছড়িয়ে যাবে। এবং আমি কি চাইবো যে যেখানে আগুন লেগেছে সেইখানেই সীমিত হয়ে থাকুক কেবিল, আগুনটা চারদিকে যদি নয় ছড়ায়। তো সেই রকম হ্যাজার্ডাস জায়গায় এরকম একটা সেপারেট কেবিল ইউজ করা হয় যাতে করে আগুনটা ছড়াতে না পারে। কেবিলের যে ইনসুলেটর গুলো সেগুলো ফায়ার ফায়ার হওয়ার পর সেটা যেন তাড়াতাড়ি এক্সটিংগুইশ হয়ে যায়, বাট ছড়াতে না পারে। রুল নাম্বার 46 আমি কি বলেছি দেখো, periodical inspection and testing of consumer installation, ঠিক আছে। Where an installation is already connected to the supply system of the supplier, every such installation shall be periodically inspected and tested at intervals not exceeding 5 years, either by the inspector or by any officer to assist the inspector. 5 বছরের মধ্যে একবার তোমার বাড়িতে এসে, আমাদের বাড়িতে তো 20 বছর হয়ে গেছে, তো 5 বছরের মধ্যে একবার তোমার বাড়িতে এসে কি
করতে হবে? চেকিং করতে হবে কানেকশনটা ঠিক আছে কিনা। আমাদের বাড়িতে হয়েছে, মিটারটা চেঞ্জ করে দিয়ে যাবে, দেখবে মাঝে মাঝে এসে। দেখেছো তোমরা বাড়িতে মাঝে মাঝে আসে না মিটার চেঞ্জ করতে? মিটার চেঞ্জ করতে আসেনি, মিটার চেঞ্জ করি না। যদি মিটার চেঞ্জ করতে তোমাদের কারোর বাড়িতে না এসে থাকে, অনেকদিন ধরে মিটার চেঞ্জ হয়নি, তুমি গিয়ে মিটার চেঞ্জের ইয়ে করে দেবে। আগেকার কয়েল ঘোড়া ইমিডিয়েট করে দেবে চেঞ্জ করার জন্য। বলে দিচ্ছি কারণটা কি। এবার দেখো রুল নাম্বার 47 কি বলছে? 47 বলছে টেস্টিং অফ দ্য কনজিউমার ইনস্টলেশন। Upon receipt of an application for a new or additional supply of energy and before connecting the supply or reconnecting the same after a period of 6 months, the supplier shall inspect and test the applicant's installation. বুঝতে পারছো? আচ্ছা, the supplier shall maintain a record of the test results obtained at each supply point to a consumer in a form to be approved by inspector. সেটাকে আবার ইন্সপেক্টর দিয়ে অ্যাপ্রুভ করা হবে। তো এই সমস্ত ব্যাপারগুলো আছে, টেকনিক্যাল পয়েন্ট রয়েছে যেগুলো তোমার চেক করতে হবে। ইনস্টলেশন অফ টেস্টিং অফ জেনারেটিং ইউনিটস, যেখানে যেখানে জেনারেটর থাকবে তার কিছু রুলস আছে। বলছে হোয়ার এনি কনজিউমার জেনারেটিং ইউনিটস, ধরো যেখানে তোমার জেনারেটিং স্টেশন আছে, যেমন আমাদের এখানে ব্যান্ডেলে জেনারেটিং স্টেশন আছে। হ্যাঁ, জেনারেটিং ইউনিট মানে হচ্ছে জেনারেশন প্ল্যান্ট এগুলো আছে। যেমন ব্যান্ডেলে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, সেইখানে আলাদা নিয়ম বলছে। দেখো where any consumer or occupier installs a generating plant, he shall give a 30-day notice of his intention to the commission the plant to the supplier as well as to the inspector, provided that no consumer or occupier shall commission his generating plant of a capacity exceeding 10 kilowatt. তার মানে 10 কিলোওয়াটের বেশি কিন্তু তুমি জেনারেটিং প্ল্যান্ট তৈরি করতে পারবে না তুমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, উইদাউট অ্যাপ্রুভাল ইন রাইটিং অফ দ্য ইন্সপেক্টর। ইন্সপেক্টরের অ্যাপ্রুভাল ছাড়া 10 কিলোওয়াটের বেশি তুমি জেনারেশন করতে পারবে না। এটা একটা রুল আছে। তুমি যদি একটা জেনারেটিং প্ল্যান্ট খুলতে চাও সেক্ষেত্রে এটা রুল করা আছে, কারণ না তো সবাই খুলে ফেলবে। আমাদের এখানে সোলারটা এখনো পপুলার নয় কেন? এই রিসেন্ট একটা সোলার নিয়ে রুল এসছে, দেখবে যেটা বলছে ওরা ওই ঘর ঘর সোলার বলে কিছু একটা বিজ্ঞাপন ওরা দিচ্ছে, ঠিক আছে? যেটা হচ্ছে সোলার রুফটপ, যেটা বলা হচ্ছে রুফটপ সোলার, কিন্তু একটা মানে যুগান্তকারী ঘটনা। আমাদের জীবনে যেরকম ভাবে তোমার ধরো এই ইউপিআই ট্রানজাকশন যেভাবে হেল্প করে, রুফটপ সোলারও কিন্তু ঠিক একই রকম একটা যুগান্তকারী জিনিস। ঠিক আছে, কিরকম ব্যাপার? তোমার বাড়ির উপর তুমি যদি ছাদে একটা সোলার পাওয়ার প্ল্যান্ট বসাও, তাহলে তোমার প্রথম কথা হচ্ছে কি, একদিকে ফসিল ফুয়েলের ডিপেন্ডেন্স করতে, একদিকে তুমি তোমার সেলফ জেনারেশন করতে পারবে কিছুটা। ধরো তোমার 100 টাকার দরকার, তোমার 100 টাকার খেতে হয়, তার মধ্যে তুমি 25 টাকা বা 30 টাকা যদি নিজে থেকে প্রডিউস করতে পারো, তাহলে 70 টাকার জন্য তুমি বাইরে থেকে কিনলে 30 টাকা তোমার নিজের হয়ে গেল। সেইটার জন্য এরা করতে চাইছে আর কি, কারণ আমাদের এখানে সোলার রেডিয়েশনটা খুব বেশি, ইন্টেন্সিটি নয়, সোলার রেডিয়েশন ভালো করে বুঝতে হবে। অনেকে মনে করে যে তীব্রতার জন্য হয়তো এ হতে পারে, তীব্রতা নয়, রেডিয়েশন। মানে ধরো একটা দিনের মধ্যে অনেকটা সময় ধরে আমাদের এখানে সূর্যালো অ্যাভেলেবেল থাকে, মানে যতক্ষণ অ্যাভেলেবেল আছে সেই টাইমটাকে আমি এনার্জি প্রোডাকশনের জন্য ইউজ করতে পারবো, এবং সেই এনার্জিটাকে আমি একটা ব্যাটারিতে স্টোর করে রাখতে পারবো, আমার বাড়িটাকে চালাতে পারবো, এবং এনার্জি মিটারের থ্রু দিয়ে আবার পাওয়ার গ্রিডেও ফেরত দিতে পারবো। মানে এরকম তো হবে না যে তুমি শুধুমাত্র নিচ্ছ, দেওয়ার ক্ষমতাও তোমার থাকবে। তো ইট ইজ এ ভেরি কস্ট ইফেক্টিভ, মানে খুব ভালো একটা ইনিশিয়েটিভ। কারণ আমাদের প্রত্যেকটা মানুষের একটা জানবে রেসপন্সিবিলিটি আছে টুয়ার্ডস এনভায়রনমেন্ট। প্রত্যেকটা মানুষের একটা এনভায়রনমেন্টের প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে, এবং সেই দিক থেকে দেখতে গেলে তোমার যদি কিছু টাকা বেশি খরচাও হয়, গভর্নমেন্টের সাবসিডি দিয়ে হলেও তোমার সোলার পাওয়ার প্ল্যান্টের দিকে সকলে যাওয়া উচিত। সোলার এই যে রুফটপ প্রোডাকশন,
এই দিকটা করা উচিত, ঠিক আছে? অ্যাটলিস্ট 100% পপুলেশন না হলেও 30-40% পপুলেশন কিন্তু এটা আরামসে অ্যাফোর্ড করতে পারবে, ঠিক আছে? নিজের বাড়ির ছাদে একটা সোলার পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ ওইগুলো জেনারেশন গুলো লিমিট করেছে। সোলারের দিকে যাওয়ার জন্য না অ্যাকচুয়ালি তখন তো সোলারটা অতটা পপুলার ছিল না, এটা তো পুরনো, 1946 সালে। বড় বড় ব্র্যান্ড করে নিজেরা প্রোডাকশন করে না, পাওয়ার বিল করছে। হ্যাঁ এর একটা লিমিটেশন কারণ হচ্ছে ধরো টাটা স্টিলের নিজস্ব যে ধরো বিভিন্ন থার্মাল পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, বিভিন্ন প্ল্যান্ট গুলো আছে, ওরা কি করে স্টিল প্ল্যান্ট গুলোতে পাওয়ার প্রডিউস করে, ঠিক আছে? তো ওই স্টিল প্ল্যান্ট ওরা চাইলে নিজেরা নিজের পাওয়ার প্রডিউস করে পুরোটা চালিয়ে দিতে পারে। আচ্ছা রুল নাম্বার 54 বলছে ভোল্টেজ লেভেল কতটা মেনটেন করতে হবে এন্ড কতটা সাপ্লাই তাকে দিতে হবে। এটা দেখো লিখেছে ইন দ্য কেস অফ লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ, এইটা তোমরা লিখে রাখো, তোমরা এটা লেখো ইন দ্য কেস অফ লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ দেয়ার হ্যাজ টু বি মোর দেন 6%, ঠিক আছে? ইন কেস অফ হাই ভোল্টেজ মোর দেন 6% অন দি হায়ার সাইড and by more than 9% on the lower side, ঠিক আছে? আচ্ছা এক্সট্রা হাই ভোল্টেজের জন্য 10% on the higher side and 12% on the lower side। মানে ধরো আমার যে 240 ভোল্টের সাপ্লাই আছে, এইটার প্লাস মাইনাস 6% ভ্যারিয়েশন ইজ অ্যাপ্লিকেবল। রেগুলেশনটা সাপ্লাই লাইনের আমাদের জন্য, আমাদের সাইডটাতে এর থেকে যেন কম কোনোভাবে না আসে। পিসিএল যেটা মেনটেন করতে পারে না, ডিসিএল এরা মেনটেন করতে পারে না। আমাদের সাবস্টেশনে এই যে যখন গরম পাট পড়েছিল 33 কেভি প্যানেলে ভোল্টেজ আছে 31 কেভি, 33 কেভি প্যানেল ভোল্টেজ আছে 31.5 কেভি, 132 কেভি প্যানেলে, ঠিক আছে? 132 কেভি প্যানেলে ভোল্টেজ আসছে হচ্ছে 121 কেভি। তুমি কি করে ভোল্টেজ মেনটেন করবে? জেনারেশনের প্রবলেম। আমরা ট্যাপ চেঞ্জারের থ্রু দিয়ে ভোল্টেজটা বাড়াই, কিন্তু কত করা যাবে? একবার ভোল্টেজ বাড়ালে এই যে এটা 0.3 ভোল্ট করে ইনক্রিজ করে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ট্যাপ পজিশন হচ্ছে ধরো 12, ওর থেকে আমরা 3টে ধাপ উপরে উঠতে পারি, 15 পর্যন্ত যেতে পারি। মানে ধরো 12 জন্য যদি 31.5 দেখায়, তাহলে 15 জন্য 0.9 মানে কত হচ্ছে 31.5 প্লাস 0.9, তার মানে 32.4, মানে ম্যাক্সিমাম 32.4 কেবি পর্যন্ত আমি যেতে পারছি। আমি তো ছুটেই পাচ্ছি না 33 কেবি। 33 কেবি প্যানেলে মিনিমাম 33 কেবি ভোল্টেজ আসা উচিত। আমাদের ভোল্টেজ ভ্যারিয়েশন একটা রেঞ্জ আছে, ঠিক আছে? ওটা হচ্ছে 33.5 কেবি টু 35 কেবি। লস ঠিক নয়, মানে জেনারেশন সেই মোমেন্টে কম হচ্ছে, তো মোমেন্টারি ইস্যু। 33.5 কেবি থেকে আমাদের বলে হচ্ছে 33.5 কেবি থেকে 35 কেবি পর্যন্ত তোমার যদি লাইন ভোল্টেজ থাকে 33 কেবি প্যানেলে, তুমি ওটা মেনটেন করবে, তখন তোমার ট্যাপ চেঞ্জ করার দরকার নেই। এই 33.5 থেকে 35 কেবি পর্যন্ত কোনো ট্যাপে হাত দিই না। 35 এর বেশি হয়ে গেলে ট্যাপ কমিয়ে দিই, আবার 33.5 এ চলে আসলে তার ট্যাপ আবার বাড়িয়ে দিই। এইভাবে ভোল্টেজ অ্যাডজাস্টমেন্ট করা হয়, মেনটেন করা হয়। এই নোটটা একটু লিখে রাখো, কখন হাই মিডিয়াম ভোল্টেজের জন্য কত হয়, এই লো এন্ড মিডিয়াম ভোল্টেজের জন্য কত, হাই ভোল্টেজের জন্য কত এবং এক্সট্রা হাই ভোল্টেজের জন্য কত। বাদল তোরা খাবার আনবি তো? হ্যাঁ এসে গেছে তো, এর জন্য খাবার নিয়ে আসতে হবে। বলি একটুখানি আগে ফোন করলে ভালো হতো। ঠিক আছে একবার ডাইরেক্ট নিয়ে ঢুকলি নাকি? হ্যাঁ স্যার হ্যাঁ বলো। স্যার এই সাইডটা একটু বোঝাবেন, এই 240 ভোল্ট প্লাস মাইনাস 6% একটু বোঝাবেন? বুঝলাম না। মানে ধরো তোমার বাড়িতে তো 240 ভোল্টের সাপ্লাই দেওয়ার কথা গভর্নমেন্টের, হ্যাঁ স্যার। কিন্তু ওরা 6% বেশি অথবা 6% কমও দিতে পারে। আচ্ছা মানে এটা মানে 40 মানে সবসময় 40 পাবে না, কখনো ধরো ওই রেঞ্জের মধ্যে তুমি পাবে। 6% বার করো 240 এর কত হচ্ছে, তাহলে বুঝতে পারবে। আবার তুমি এটা করো না যে তুমি রাত্রিবেলা যখন 11টা বাজছে বাড়িতে এসিটা অন করছো, সেই সময় গিয়ে মাল্টিমিটার নিয়ে ভোল্টেজ চেক করছো, ঠিক আছে? তুমি যখন এসিটা অন করবে মাল্টিমিটার নিয়ে ভোল্টেজ চেক করে দেখবে সেই ইনস্ট্যান্টে তোমার ভোল্টেজটা খুব কম করে না হলেও
240 থেকে নেমে যায় 200-তে, 220 থাকলে নেমে যায় 170-এ। মানে ভোল্টেজের চেঞ্জটা একটা ইনস্ট্যান্ট অফ, তুমি যখন এটা অন করছো, এসিটা অন করছো, তখন বুঝতে পারবে। এখানে একটা মাল্টিমিটার ছিল, উপরে মনে আছে, যখন এসিটা অন করবো তখন যে কোনো পোর্টে ভোল্টেজ মাপবে, তাহলে বুঝতে পারবে ভালোভাবে কত আসছে। এসিটা অন করার সময় ওই জিনিসটা হয়। পাম্প করলে আরো বেশি হয়। বুঝছি, নোট করেছো? এবার দেখো, হ্যাঁ এই যে 1 2 3 3টে লিখবে। হ্যাঁ, মিডিয়াম ভোল্টেজের জন্য দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখো, হাই ভোল্টেজের জন্য কত আছে আর এক্সট্রা হাই ভোল্টেজের জন্য কত আছে। হ্যাঁ দেখো, এক্সট্রা হাই ভোল্টেজের জন্য ওই যে আমাদের যে রেঞ্জটা আমরা লিখেছিলাম, এই যে হাই ভোল্টেজের জন্য বলেছে +6 -9, এইটা পার্সেন্টেজ। আর এটা হচ্ছে +10 -12.5, +10 -12.5, এই রেঞ্জে ভ্যারি করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে এইচবির জন্য, এটা হচ্ছে এইচবির জন্য। ঠিক আছে, এটা খেয়াল রাখ। স্যার এই যে 3 নম্বর পয়েন্টটাতে যেটা লেখা আছে যে ইন কেস অফ এক্সট্রা হাই ভোল্টেজ মোর দ্যান 10% অফ হায়ার সাইড, অ্যাকচুয়ালি স্যার যদি 132 কেভি লাইন ধরা হয়, তাহলে সেক্ষেত্রে তো যত আমরা জানি হাই ভোল্টেজ লাইনের ট্যাপিং কম হয়, তাহলে সেক্ষেত্রে স্যার আই ইন্টু আর লসটাও তো কম হবে, তাহলে কারেন্টটা কম হলে হিসাব মতো স্যার ভোল্টেজ ড্রপটা তো কম হওয়া উচিত। মানে আমি রুলস এর কথা বলছি না, আমি টেকনিক্যালি বলছি। যদি সেক্ষেত্রে দেখা যায়, তাহলে স্যার হাই ভোল্টেজ সাইড গুলোতে বেশি ড্রপ কেন লেখা থাকে? হাই ভোল্টেজ সাইডে বেশি ড্রপ কেন লেখা থাকে মানে? মানে স্যার 12.5% যেটা হাই ভোল্টেজ সাইডটাই লেখা আছে যে এক্সট্রা হাই ভোল্টেজ লোয়ার সাইড। না স্যার, সেটা তো বুঝতে পারলাম যে ফর এক্সট্রা হাই ভোল্টেজ বাই মোর দ্যান 10% অন দ্য হায়ার সাইড, আমি এই কোশ্চেনটার কথা বলছি। এবার ওই 132 এর 10% মানে কত হয়? 13.2 কেভি। হ্যাঁ, মানে 118 এর কাছাকাছি আসছে 118। 100 না, ওটা হায়ার সাইড মানে হচ্ছে কত? হায়ার সাইড মানে উপরের দিকটা। 132 এর উপরে 10%। আচ্ছা আচ্ছা, 132 এর উপর, আর লোয়ার সাইডটা 12.5, তাই তো? হ্যাঁ, লোয়ার সাইডের নিচের দিকটা 12.5। ঠিক আছে ঠিক আছে। ইলেকট্রিক্যাল পাওয়ারকে সবসময় ধরবে একটা কি জিনিস বলো? মোমেন্টারি ব্যাপার। গঙ্গা নদীর জলের স্রোত কি সবসময় সেম থাকে? কখনো জল বাড়ে, কখনো জল কমে। তো ইলেকট্রিক্যাল পাওয়ার যে কন্টিনিউয়াস প্রোডাকশন এবং ডেলিভারি হচ্ছে, এটাও কিন্তু এই গঙ্গার জলের মতো, কখনো বেশি কখনো কম, কখনো বেশি কখনো কম। কোনো ইনস্ট্যান্টে তুমি সেটাকে মানে 130 মানে যে 130ই আসবে এটা না, কখনো 130, তারপরে কমে গেল, তারপর আবার বাড়লো, মানে এটা কন্টিনিউয়াসলি চেঞ্জিং। ভ্যারিয়েশনটাই কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্টটা কনস্ট্যান্ট নয়, ভ্যারিয়েশনটাই কনস্ট্যান্ট। প্রত্যেকটা ইনস্ট্যান্টে যে ভ্যারিয়েশন হচ্ছে এটাই কনস্ট্যান্ট, এটাই নর্মাল। এবং এই জন্যই তো আমরা ঘুমোতে পারি। তোমার জেনারেটিং ইউনিট গোটা ওয়েস্ট বেঙ্গলে কেন, গোটা অল ওভার ইন্ডিয়াতে। ঠিক আছে, রাত্রি 12টা বাজলো, লাস্ট রিডিং নেওয়া হলো, ঠিক আছে, ওই অল্টারনেটর সেট করে দিল, দিয়ে 4টে অব্দি ঘুমিয়ে পড়লো। গোটা ইন্ডিয়া ঘুমোয়, সব হচ্ছে তখন রাম ভরসে আর ওই তোমার অ্যানাউন্সিয়েশনের ভরসে। একটা তাগড়াই অ্যানাউন্সিয়েশন লাগানো থাকে, যদি কোনো ফল্ট হয় তাহলে ওই অ্যানাউন্সিয়েশনে এমন আওয়াজ হবে, ঠিক আছে, ওটা ভারত কাঁপিয়ে দেবে, এরকম এরকম তোমার আওয়াজ হবে। মানে তুমি ওখানে শুয়ে থাকলে তোমার ঘুম ভাঙবেই ভাঙবে। ঠিক আছে, সবাই আমরা 12টার সময় একটা রিডিং নিয়ে ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, দিয়ে 4টে, 4:30, 5টা পর্যন্ত, ইভেন 6টা পর্যন্ত বন্ধ যাবে। সকালবেলা অতটা ট্রিপ করে না, কিন্তু মাঝে মাঝে কি হয়ে যায়, মানে ট্রিপিংটা অ্যাকচুয়ালি চালু হয়ে যাচ্ছে ওই 5টা 6টার দিকে। তুমি 12টায় রিডিংটা নেওয়ার পর 5টা পর্যন্ত ঘুমোতে পারো, যদি কোনো ব্যাড ডে না থাকে। আর যেদিনকে ব্যাড ডে তোমার ডিউটিতে ভাগে পড়লো, সেদিনকে হয়ে গেল।
12টায়, 1টায়, 1:30টায়, 2টোয়, যখন খুশি তখন ট্রিপিং খেতে পারবে। আর তুমি ধরো একটুখানি ভাবলে একটু শোবে, তুমি শুতে গেলে, ঠিক আছে, ব্যাস সঙ্গে সঙ্গে ট্রিপিং শুরু। এইটা হচ্ছে একটা কমন ব্যাপার আর কি। আচ্ছা, ডিক্লেয়ার্ড ফ্রিকোয়েন্সি জেনারেলি +- 3% হয়ে থাকে, ঠিক আছে, রুল নাম্বার 55 এ এটা দেওয়া আছে। আচ্ছা, এই ফ্রিকোয়েন্সিটা এই যে 3% হচ্ছে, এর থেকে বেশি হয়ে গেলে কি সমস্যা হবে বলো? ধরো এটা বেড়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সি কন্টিনিউয়াস, কি অসুবিধা হবে? যদি ফ্রিকোয়েন্সি কন্টিনিউয়াসলি বাড়তে থাকে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, তাহলে কি হবে? ইন্টারভিউ করছে। ভোল্টেজটা বেড়ে যাবে। আচ্ছা, Sir, হোয়াট ইজ দ্য power রিজন? আচ্ছা, আমার কোশ্চেনটা ঠিক করি, হোয়াট ইজ দ্য রিজন অফ ফ্রিকোয়েন্সি ইনক্রিজ? কেন ফ্রিকোয়েন্সি বাড়ছে? ওয়াই? প্রথমে বলো যে কেন ফ্রিকোয়েন্সি বাড়ছে, তারপরে বলো ফ্রিকোয়েন্সি বাড়লে কি হবে। অ্যাক্টিভ পাওয়ার যদি প্রচন্ড বেড়ে যায়, মানে অ্যাক্টিভ পাওয়ার কনজাম্পশন যদি কমে যায়, তাহলে স্যার ফ্রিকোয়েন্সি বাড়বে। আচ্ছা, স্যার সাডেনলি লোড যদি অনেকটা কমে যায় তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে যেতে পারে। হ্যাঁ, এইটা একটা কথা আছে। সাডেনলি লোড যদি অনেকটা কমে যায় তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। এটা কি করে বুঝবে? ফ্রিকোয়েন্সি মানে কি তো মনে আছে? ns = 120 f/p, সিনক্রোনাস, অ্যাকচুয়ালি সিনক্রোনাস। তাহলে f is 120, prns হচ্ছে কনস্ট্যান্ট, pr 120 তো সিম্পল ফিগার, কনস্ট্যান্ট ফিগার, তাহলে সেটা কার উপর ডিপেন্ড করছে? স্পিড। স্পিডটা স্পিডের উপর। লোডের উপর, ঠিক আছে। তার মানে তোমার যদি সিস্টেমে যে লোডটা আছে সেই লোডটা হঠাৎ করে অনেকটা যদি কমে যায়, লোড অনেকটা কমে গেলে কি হবে? ও হালকা হয়ে গেল, আরো বেশি জোরে ঘুরবে। তার মানে লোড যখন পড়ে গেল তখন স্পিড অনেক জোরে বেড়ে যাবে, স্পিড বেড়ে গেলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। তার মানে ফ্রিকোয়েন্সি বাড়বে কোন কন্ডিশনে? ওয়াই দ্য ফ্রিকোয়েন্সি উইল রাইজ? বিকজ অফ ডিক্রিমেন্ট ইন লোড। হলো, দেখো এটা ফ্রিকোয়েন্সি কেন বাড়বে? এইটুকু লিখবে যে ফ্রিকোয়েন্সি বাড়বে কারণ লোড কমে যাবে। অনেকটা পরিমাণ লোড একসাথে যদি কমে যায় তাহলে ফ্রিকোয়েন্সি তোমার কি হবে? বাড়বে। এবার বলো ফ্রিকোয়েন্সি বাড়লে কি হবে? আর লস আর কিছু? স্যার আউট অফ সিনক্রোনিজম চলে যাবে, মিসিং। টার্মিনাল ভোল্টেজ ইনক্রিজ করবে। আচ্ছা, আর কিছু? এইটাকে ওইরকম ভাবে বলা যাবে না। ফ্রিকোয়েন্সি হঠাৎ করে বেড়ে গেলে কি হবে? তোমাকে যে কোনো একটা সিস্টেমে ধরতে হবে কোনো একটা অল্টারনেটর, ঠিক আছে, তার লোডটা কমেছে, কোনো একটা পার্টিকুলার অল্টারনেটরের লোড কমেছে, ঠিক আছে, ধরে নাও ফর এক্সাম্পল কোনো একটা পার্টিকুলার অল্টারনেটরের লোডটা কমে গেছে, তাহলে বাদ বাকিগুলো তো ঠিক আছে। এইভাবে তোমায় ধরতে হবে, অ্যানালিসিসটা করতে গেলে এইভাবে ভাবতে হবে যে বাদ বাকিগুলো ঠিক আছে, কোনো একটা ধরো ফ্রিকোয়েন্সি তার একটা গন্ডগোল হয়েছে, তাহলে কোনো একটা যদি প্রবলেম হয় তাহলে তোমাকে সবার আগে সেটাকে কাট আউট করতে হবে লাইন থেকে। কাট আউট কি করতে হবে না কোনো উপায় আছে? স্যার সিনক্রোনাইজিং পাওয়ার দিয়ে ওটা আবার নতুন সিনক্রোনিজম অ্যাচিভ হয়ে যাবে। কাট আউট কি করে দিতে হয়? তখন ধরো ধরো একটা অল্টারনেটরের জন্য কোনো কারণে প্রবলেম হয়েছে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে কোনো একটা কারণে, কোনো ফ্রিকোয়েন্সি বাড়ার জন্য কোনো একটা অল্টারনেটরকে আমি কি করবো? ফ্রিকোয়েন্সি বাড়ার জন্য আমি কোনো একটা অল্টারনেটরকে কি করতে পারি? আমার হাতে কি অপশন আছে? স্যার এক্সাইটেশন প্রোভাইড,
তাহলে এক্সাইটেশন কন্ট্রোল করতে পারি। আর যদি স্যার বাস যেটার স্যার ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে না, সেইটা তখন জেনারেটর হিসেবে কাজ করবে এবং বাকিগুলো ওর থেকে সাপ্লাই ড্র করে একটা নতুন সিঙ্ক্রোনিজম তৈরি করে নেবে, মানে ওটার স্পিডটাকে কমিয়ে দেবে। আচ্ছা, ও ছেলেটি ঠিক বলেছে, অর্পণ যে কথাটা বললো ঠিক বলেছে। একটা কনসেপ্ট আছে সিনক্রোনাইজিং পাওয়ার বলে, তোমরা ওটা একটু পড়বে ভালো করে। কি বললাম? সিনক্রোনাইজিং পাওয়ার, সিনক্রোনাইজিং পাওয়ার, এই কনসেপ্টটা একটু ভালো করে পড়বে বই থেকে, ঠিক আছে? এই সিনক্রোনাইজিং পাওয়ারের উপর ডিপেন্ড করে সবকিছু হবে। কাটা প্রথমেই কি আমি অল্টারনেটরটাকে বাইরে বার করে দেবো? না, যখনই কোনো একটা পার্টিকুলার অল্টারনেটরের যদি ফ্রিকোয়েন্সি বাড়ে তখন তার সাপেক্ষে বাকিগুলো লোড হিসেবে কাজ করে এবং একটা নতুন ফ্রিকোয়েন্সির দিকে সে এগোবে। মানে ধরো প্রথমে ছিল 50 হার্টজ, কোনো একটা অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি বেড়ে 53 হার্টজ হয়েছে, বাকিগুলো তো 50 আছে। তখন ইনিশিয়ালি কি হবে, যে অল্টারনেটরটা 53 আছে সেটা জেনারেটর মোডে থাকবে, আর বাদ বাকি যে দুটো থাকবে সে দুটো অল্টারনেটর মোডে চলে আসবে, এই মোটর মোডে চলে আসবে। ইনস্টেড অফ সাপ্লাইং পাওয়ার ইট উইল রিসিভ পাওয়ার। এবং ওভারঅল যে বাসের ফ্রিকোয়েন্সিটা যেটা আগে ছিল 50, এখন সেটা চেঞ্জ হয়ে হয়তো হয়ে গেছে 51 বা 50.5। নতুন নতুন যে বাস ভোল্ট বাসের ফ্রিকোয়েন্সিটা, বাস ফ্রিকোয়েন্সি মানে যেখানে সবকটা অল্টারনেটর একসাথে কানেক্টেড আছে সেটা বাস ফ্রিকোয়েন্সি। আগে ছিল 50 হার্টজ, এখন সেটা চেঞ্জ হয়ে একটা নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট তৈরি করবে 50.5 হার্টজ। ঠিক আছে, তার মানে যদি কোনো একটা অল্টারনেটরের কোনো কারণে ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, ঠিক আছে, তার কারণটা হচ্ছে লোডের ডিক্রিমেন্ট, সেক্ষেত্রে সে কি করবে, বাদ বাকি সিস্টেম গুলোকে চেষ্টা করবে জেনারেটর হিসেবে রান করানো। মানে সেখানে একটা সেলফ হিলিং অ্যাকশন কাজ করবে। মানে ধরো তুমি দৌড়চ্ছ, তোমার বন্ধু দৌড়চ্ছে, তোমার বন্ধু ধরো পড়ে গেছে, তার লেগেছে, তুমি দাঁড়িয়ে যাবে, তাকে তো তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এক্ষেত্রেও ব্যাপারটা সেম হবে, ওভারঅল সিস্টেমটাকে ও ফ্রিকোয়েন্সিটাকে এনহ্যান্স করবে। ধরো তোমাদের বন্ধুদের মধ্যে ধরো কোনো একটা ভালো বন্ধু বেরিয়ে গেল, যে পড়াশোনা একটু বেশি করে, তার এফেক্টে তোমরা কিন্তু বেশি পড়াশোনা করবে। ভালো করে বুঝবে, তোমাদের সার্কেলে যদি 10টা বন্ধু ভালো থাকে, তার মধ্যে একটা কোনো ভালো বন্ধু কি করবে, সে তুমি তার মতো হওয়ার চেষ্টা করবে, তার এফোর্টটাকে ম্যাচ করার চেষ্টা করবে, তাই তো? সেই রকম এর ক্ষেত্রেও সেম জিনিসটা হয়, যেটাকে বলে সিনক্রোনাইজিং পাওয়ার। এই সিনক্রোনাইজিং পাওয়ারটাই তখন যে হায়ার ফ্রিকোয়েন্সিতে আছে সে যারা লোয়ার ফ্রিকোয়েন্সিতে আছে তাদেরকে সাপ্লাই করতে শুরু করবে। প্রথমেই কাট অফ হবে না, এবার ধরো এর ফ্রিকোয়েন্সিটা অ্যাবসার্ড হয়ে গেছে, সেই অ্যাবসার্ড ভ্যালুতে চলে যাওয়ার পরে তখন সে কাট অফ হবে। মানে একটা নির্দিষ্ট রেঞ্জ থাকবে যতক্ষণ পর্যন্ত ও সিনক্রোনাইজিং পাওয়ারের থ্রু দিয়ে সিস্টেমটা ব্যালেন্স করার চেষ্টা করবে। আর যদি ব্যালেন্স না হয় তখন সে কাট অফ হয়ে যাবে। আর ওই যে কথাটা আরেকজন বললো এক্সাইটেশন কন্ট্রোল, ঠিক আছে, এক্সাইটেশন কন্ট্রোলার আছে। এক্সাইটেশন কন্ট্রোল দিয়ে কি করা হয়, একটা হচ্ছে অটোমেটিক ভোল্টেজ কন্ট্রোল, একটা হলো অটোমেটিক এক্সাইটেশন কন্ট্রোল। ভোল্টেজ কন্ট্রোল দিয়ে কি করা হয় আর এক্সাইটেশন কন্ট্রোল দিয়ে কি করা হয়? আচ্ছা, আমি আমার অন্যদিকে চলে যাচ্ছি, যাই হোক। তো মোটামুটি তোমরা এইটা খেয়াল রাখবে, ঠিক আছে, যে ফ্রিকোয়েন্সি বাড়লে কি হবে আর ফ্রিকোয়েন্সি কমলে কি হবে, কোন কন্ডিশনে ফ্রিকোয়েন্সি বাড়বে আর কোন কন্ডিশনে ফ্রিকোয়েন্সি কমবে, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায় তার রেজাল্টে অল্টারনেটরের উপর কি এফেক্ট পড়বে, ঠিক আছে। এই তিনটে জিনিস খেয়াল রাখবে, বাড়িতে একবার হলেও সিনক্রোনাইজিং পাওয়ার কনসেপ্টটা একটু দেখে নেবে, হোয়াট ইজ সিনক্রোনাইজিং পাওয়ার। নেক্সট রুল নাম্বার 56 বলছে সিলিং অফ দ্য মিটারস and cutouts. It specifies the supplier may affix one or more seals to the meter. একটা বা তার বেশি সিলিং থাকতে পারে, পুরো সিলিং করে দিতে, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ারনেস অ্যাবভ দ্য গ্রাউন্ড টু দ্য লোয়েস্ট কন্ডাক্টর, ঠিক আছে। এই স্পেসিফিকেশন গুলো আমি পরের যে স্লাইডটা পিডিএফটা আছে সেই পিডিএফ এর মধ্যে লিখে দিয়েছি কোথায় কত ক্লিয়ারেন্স দরকার আছে, ঠিক আছে, এত ডিটেইলসে লেখা আছে, অসুবিধা নেই। বিভিন্ন লাইনের রেসপেক্টে যে স্পেসিফিকেশনটা রয়েছে সেটা এখানে লেখা রয়েছে, ঠিক আছে। বলছে ইরেক্টেড অ্যাক্রস এ স্ট্রিট শ্যাল অ্যাট এনি পয়েন্ট দেয়ারঅফ অ্যাট এ হাইট নট লেস দ্যান, ঠিক আছে। মানে ধরো এই একটা রাস্তা আছে, রাস্তার এইখানে একটা রাস্তা আছে, রাস্তার কোনো একটা ধারে ইরেক্টেড অ্যাক্রস এ স্ট্রিট
এটা হচ্ছে রাস্তা, এইখানে তোমার ধরো টাওয়ারটা তুমি বসিয়েছো, ঠিক আছে, এরকম ভাবে। সেক্ষেত্রে কতটা মিনিমাম হাইট থাকা, লো ভোল্টেজ, মিডিয়াম ভোল্টেজ, হাই ভোল্টেজের জন্য কত, এই ডেটাবেস গুলো কিন্তু ওরা জিজ্ঞেস করতে পারে। এই ডেটাবেস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যতগুলো ডেটা আছে। ডিরেক্টেড অ্যালং এনি স্ট্রিট, অ্যাক্রস স্ট্রিট মানে হচ্ছে কি, একটা একদিকে আছে একটা ওই কোণে আছে, অ্যাক্রস। অ্যালং মানে হচ্ছে একই দিক বরাবর। ধরো হতেই তো পারে না, আমি কোনো একটা কারণে এইখান থেকে এইদিকে কেবিলটা নিয়ে যেতে চাইছি, এটা হচ্ছে অ্যাক্রস। আর একটা কেবিল হতেই পারে আমরা এরকম ভাবে সোজা চলে যাচ্ছি, এটা অ্যালং। বুঝতে পারছো? অ্যাক্রস মানে রাস্তাটা যখন আমি ক্রস করবো। ডিরেক্টেড এলসওয়্যার, অ্যালং অর অ্যাক্রস এনি স্ট্রিট, ঠিক আছে, অন্য কোনো জায়গায় যদি হয়, রাস্তার অন্য কোনো জায়গায়, তার ক্ষেত্রে কতটা হাইট রাখতে হবে, 11,000 ভোল্ট 11 কেভিতে, ঠিক আছে, দেখো সব লেখা রয়েছে, লো মিডিয়াম হাই ভোল্টেজের হাইট গুলো সব লেখা আছে। ধরো কোনো কারোর বাড়িতে, কারোর বাড়ি এরিয়াতে বা কোনো জায়গাতে যদি 11 কেবির লাইন যায়, 11 কেবির লাইন তবুও সেটাকে রিমুভ করা যায়। বাড়ির কাছ থেকে ধরো 11 কেবি পিলার গেছে, তুমি চাইলে সেটাকে দূর করতে পারবে। তোমার জমির উপর দিয়ে ধরো 11 কেবি পিলার চলে গেছে, সেটা তুমি সরাতে পারবে, কিন্তু 33 কেবি সরাতে পারবে না। 33 কেবিটা হচ্ছে ডেডিকেটেড। 11 কেবি ফিডারের লোকেশন তাও চেঞ্জ হতে পারে, 33 কেবি কিন্তু হবে। ধরো তোমার একটা জমি আছে, তোমার জমির মাঝখানে 33 কেবি ফিডার চলে গেছে, বাস হয়ে গেল। কিন্তু পয়সা তো দেয়। আবার একটা নতুন কোটা বেরিয়েছে না, ইসি কোটা, এটা ইসি কোটা আছে। তোমার যদি জমি তুমি দিয়ে থাকো তাহলে ওরা একটা চাকরিও দেয়, ইসি কোটায় আলাদা করে পরীক্ষা হয় এবং ডিসিএল টিসিএল এর চাকরিও পাওয়া যায়। আমাদের এখানে অনেকে ছিল ডিসিএল এর ইসি কোটা, প্রায় 2 জন ছিল। হ্যাঁ, কার গেলেই ওরা, কার গেলে বা জমি দিলে, যদি তুমি জমিটা দিয়ে দাও সেক্ষেত্রে, যেমন 132 কেবি লাইনের জন্য জমি দিতে হবে, ঠিক আছে, জমি দিতে হবে, জমি না দিলে হবে না। লিখবে তো দিয়ে দেবো, লিখে নাও, এটা এটুকু লিখে না, হ্যাঁ এটা এটুকু লিখে ছোট করে একটা, ছোট ছোট করে লিখবে এটা। হ্যাঁ? দেখতেছ, তোমরা বলো বাদলকে ঘুমোয়, বাদল ঘুমোয়, বাদল কোথায় ঘুমোচ্ছে? স্যার ওই ইসি কোটাটা স্যার কত কেবি লাইন গেলে দেয়? হ্যাঁ, স্যার আপনি বললেন না যে ইসি কোটাটা দেয়, ওটা কত কেবি লাইন গেলে দেয়? তখন 132 কেজি মনে হয় হয়তো স্বপ্ন। ইসি কোটাটা নিয়ে একটু সার্চ করো, গুগলে সার্চ করো বা লোকজনদের জিজ্ঞেস করো ইসি কোটাটা। তোমার যদি জমি দিয়ে থাকো তুমি টিসিএল কে বা ডিসিএল কে, তুমি ইসি কোটার জন্য এলিজিবল। তোমার জমি দান করতে হবে। আচ্ছা, কালকে তোমরা সবাই ওই আদ্যাপীঠ ভরেছিলে? আদ্যাপীঠ আর রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ ভরেছিলে? ডকুমেন্ট কিন্তু আপলোড করে দেবে, ঠিক করে দেখে ডকুমেন্ট আপলোড করে দেবে। যারা তোমাদের মধ্যে কেউ ভরেছো শিল্পপীঠ আর আদ্যাপীঠের যে এটা ভরেছিলে কেউ? হ্যাঁ 12 না 14 তারিখ লাস্ট আছে। স্যার আদ্যাপীঠেরটাই করেছি। হ্যাঁ, ওটা তোমরা ভরে দিও। হ্যাঁ, ওরা পরীক্ষার ডেটটা ফেলেছে 12 তারিখ, 22 তারিখ ফেলেছে, ঠিক আছে। 22 তারিখে আমাদের একটা ইন্টারভিউ আছে, ইন্টারভিউ শিডিউল করা আছে। 22 তারিখের ইন্টারভিউটা পোস্টপোন হতে পারে। ইন্টারভিউ যদি রাত্রিবেলা ইভিনিং এ যেতে নেওয়ার কথা। আদ্যাপীঠ আর শিল্পপীঠ দুটো একদিনে ফেলেছে তো স্যার। একদিনে ফেলেছে, কিন্তু 12টা থেকে? 10টা 12টা ফেলেছে। হ্যাঁ 10টার ওদিকে 12টা ফেলেছে। 10টা থেকে 12টা ফেলেছে, একটা 2টো থেকে 3টে ফেলেছে।
দুটো কলেজ কাছাকাছি, বেলগুড়িয়া ওইখানেই, ওই তোমার ওটা মনে হয় সেই কলেজ, মানে তোমার মায়ের মন্দিরের কাছে, মানে আধ্যাত্মিক কলেজ, বেশি দূর নয়, হয়তো 8 ঘন্টা 40 মিনিট হবে ম্যাক্সিমাম। এই হাইটটার গুরুত্ব কোথায় বলো তো? ধরো তুমি একটা 400 কেবি সাবস্টেশনে গেছে, 400 কেবি, 400 কেবি সাবস্টেশনে গেছে, ঘুরতে গেছে, 400 কেবি সাবস্টেশন, পাওয়ার গ্রিডে কোনো সাবস্টেশন নেই। তাহলে ওখানে তো পরপর পরপর টাওয়ার গুলো পাশাপাশি রয়েছে। ধরো তুমি একজন ওই অপারেটর, ওই ইয়ের অপারেটর, সেই 4 চাকা গাড়িগুলো যারা ওই যে জেসিবি, কোনো একটা মাল তুমি নিয়ে যাচ্ছ, তাহলে ধরো এইটা হচ্ছে তোমার লাইন স্টার্ট হচ্ছে, আর তুমি জেসিবি নিয়ে যাচ্ছ, এটা ধরো তোমার জেসিবি, ধরো এটা তোমার জেসিবি, তুমি এখানে বসে আছো, জেসিবি একটা বুম আছে তো, বুম সামনের দিকে উঁচু হয়ে থাকে যেটা, আবার পেছন দিকে একটা নিচের দিকে নেমে থাকে, এরকম থাকে না জেসিবিতে। এই হাইটটা জেসিবির যে টপ, আর যেখানে তোমার কন্ডাক্টিং পোর্শনটা রয়েছে, কেবিলটা যেখানে আছে, কন্ডাক্টর যেখানে আছে, তার মধ্যে একটা মিনিমাম গ্যাপ যদি থাকে, ঠিক আছে, তাতে কিন্তু ইলেকট্রিক ফিউজ হতে পারো, মানে ইলেকট্রিক ফিউজ হতে পারো, তুমি শক খেতে পারো। মানে এটা নোটিস করা গেছে যে এটার মধ্যে হয়তো অনেকটা গ্যাপ আছে, ঠিক আছে, তা সত্ত্বেও এই যে বুমের বডিতে শক মারছে, ছাড় এই করছে, ডিসচার্জ হচ্ছে, মানে এয়ার মিডিয়ামটাই ওখানে কিন্তু পুরোপুরি ডিসচার্জ করছে। এয়ার মিডিয়ামের মধ্যে দিয়ে ওই 400 কেবিতে ব্রেকডাউন হচ্ছে, কিন্তু লাইনের দিকে যে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে তোমার এখানে মেটাল বডি তো, আর কন্ডাক্টরটা ধরো এখানে রেখেছো, 400 কেবি কন্ডাক্টরটা, সেই কন্ডাক্টরটা দিয়ে এখানে তোমার বুমের মধ্যে ইন্ডাকশন কারেন্ট ফ্লো হচ্ছে। আমাদের ওই যে 400 কেবিতে ওই যে ডিস্টেন্স গুলো আছে, আমি ওই জন্যই বলছি ডিস্টেন্স গুলোর গুরুত্বটা তো এইখানে। তোমাকে এটা বুঝতে হবে যে তুমি যে সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছ, ধরো তুমি একজন বুম অপারেটর, মানে এর অপারেটর, সেক্ষেত্রে তোমার এগুলো জানতে হবে। হ্যাঁ, এটা কিন্তু কে বলবে বলো তো? ও জানে না, কিন্তু ড্রাইভার জানে না, কিন্তু ড্রাইভার সালাম পড়ে যাবে। এটা কাকে জানতে হবে? তোমাকে জানতে হবে, আমাদের অপারেটরদের জানতে হবে, আমাদের যারা যেই আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে, তাদের জানতে হবে, তার সুপারভাইজার তো, তাকে বলে দিতে হবে যে তুমি তোমার বুমটাকে নিচে করে চলো, তুলে যেও না। তোমার যদি এই আইডিয়াটাই না থাকে যেখানে একটা ডিস্টেন্স আছে, ডিস্টেন্সের ফ্যাক্টর আছে, এই ডিস্টেন্সের উপরে উঠলে তুমি সব খেতে পারো, সেটা তো ও বোঝে না, ও তো হাওয়া দেখছে, ও দেখছে হাওয়া আর কেবিল, ওর কাছে তো কিছুই, ওকে সবই সমান। তোমার কাছে ওই ডিফারেন্সটা আছে যে ওই ডিস্টেন্সটা যদি ওর থেকে বেশি হয়ে যায়, তাহলে ওইবার কিন্তু সব খাবে। ঠিক আছে তো, এগুলো পিডিএফ তো দিয়েই দেবো, পিডিএফ দিয়েই দেবো, অসুবিধা নেই। আচ্ছা, এইখানে দেখো কি বলেছে, ফর এক্সট্রা হাই ভোল্টেজ লাইন দ্য ক্লিয়ারেন্স অ্যাবভ গ্রাউন্ড shall not be less than 5.2 meters plus 0.3 meter
for every 33 kV for part thereof, ঠিক আছে, by which the voltage line exceeds 33 kV. প্রত্যেক 33 kV তে 0.3 মিটার করে ওটাকে বাড়াতে হবে। 5.2 এর উপরে বাড়তে বাড়তে হাইটটাকে সেট করতে হবে। Minimum clearance across any street shall not be less than 6.1 মিটার। 6.1 মিটার থেকে কম হবে না যখন সেটা একটা রাস্তা থেকে ক্রস করে অন্য রাস্তায় যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ইএইচবির জন্য। প্রথমে এমবি বললাম, এমবি এন্ড এলবি ছিল প্রত্যেকটা ভোল্টেজ লেভেলের জন্য। তারপরে এইচবি ছিল, তারপর হচ্ছে ইএইচবি, লো, মিডিয়াম, হাই, এক্সট্রা। অ্যাক্রস মার্কেটিং। হ্যাঁ, এই তো ধরো ধরো এই যে 132 কেবি টাওয়ার গুলো আছে, ঠিক আছে, এবারে এইখানে তুমি দাঁড়িয়ে আছো, এই যে তারটা ধরো এইখান থেকে এখানে ঝুলতে ঝুলতে যাচ্ছে, এই এই মাটি থেকে ক্লিয়ারেন্সটা যেন 6.1 মিটার হয়। স্ট্যাগিং হয়ে আছে তো, বটম মোস্ট পয়েন্টটা যেন 6.1 মিটার থাকে। তোমার হওয়ার পরেও, স্ট্যাগিং হওয়ার পরেও এবার তোমার হাইট যদি রেড খালি হয়ে যায় তাহলে তুমি গেলে, আমরা কত, আমরা জেনারেলি 2 মিটারের কাছাকাছি হয়ে থাকি। 6.16 6 ফুট 1 ইঞ্চি বানাচ্ছে 184 সেন্টিমিটার, মানে 2 মিটারের কাছাকাছি। তাহলে এইরকম, এইটা হচ্ছে আমাদের হাইট। তুমি ধরো একটা তোমার হাইটের একটা রড হাতে করে উপরে চাগিয়ে তুলে ধরবে, তাহলে গ্যাপটা কি হলো, কমে গেল তো? খেয়াল রাখতে হবে কিন্তু, তুমি কিন্তু গ্যাপটা কমিয়ে দিলে, এখানে গ্যাপটা কমিয়ে দিলে, ধরো এটা 2 মিটার, এটা 2 মিটার, এবার কিন্তু তুমি ছাড় পাবে। হয়তো হ্যাঁ, না না, আন্ডারগ্রাউন্ড কেবিল আছে। ক্লিয়ারেন্স বিটুইন কন্ডাক্টরস এবং ট্রলি ওয়্যারস, ঠিক আছে, দেখো ভোল্টেজ লেভেল অনুযায়ী কোনটায় কত সেটা দেওয়া আছে। এটা তোমরা এখান থেকে দেখে রুল নাম্বার 79। এবার আরো বিভিন্ন জায়গায় যে ডিটেলস গুলো আছে, প্ল্যান্ট রুফ রুফ হলে কি হবে, ওপেন ব্যালকনি হলে কি রকম হবে, ঠিক আছে, এই সমস্ত ডিটেলস গুলো দেখেছি। ওগুলো দরকার নেই, ওগুলো জাস্ট লেখার জন্য প্রথমে 3টে স্লাইড মনে রাখবে, তারপর স্লাইডটা মনে রাখার দরকার নেই। এবার দেখো, লাইন্স ক্রসিং অর অ্যাপ্রোচিং ইচ আদার, একে অন্যকে যদি অ্যাপ্রোচ করে তাহলে সেক্ষেত্রে এই ভোল্টেজ লেভেল অনুযায়ী দেখো এই ভ্যালুগুলো বেড়েছে। জাস্ট ক্লিয়ার, এর মোটামুটি একটা আইডিয়া রাখবে, মোটামুটি একটা আইডিয়া রাখলি যে কত হতে পারে। যারা অ্যাবসার্ট ভ্যালু বলে দিও না তাহলেই হবে, 10 মিটার বলে দিল, বুঝতে পারছো? এবার হচ্ছে গার্ডিং। গার্ডিং ইজ রিকোয়ার্ড আন্ডার দ্য রুলস অফ দ্য প্রভিশনস সাব রুলস 2 and 4। কি বলেছে? Every guard wire shall be connected with earth at each point at which electrical continuity is broken. Every guard wire shall have an actual breaking strength of not less than this thing, ঠিক আছে, and it is made up of iron, steel, এগুলো দিয়ে তৈরি করা হচ্ছে। গার্ড ওয়্যার কোনটা ছিল তো? ক্র্যাডল গার্ড বলে ওটাকে, ক্র্যাডল গার্ড। হ্যাঁ, ক্র্যাডল গার্ড। এই পর্যন্ত তোমাদের ভাগ।
এখানে বেসিক্স অফ আই রুলস আমি ডিসকাস করলাম, ঠিক আছে, এবং এস্টিমেশনের বেসিক পোর্শনটা ডিসকাস করলাম। এর পরের যে ক্লাসটা হবে, ঠিক আছে, এর পরের ক্লাসটাতে আমরা ওই ইয়ের পোর্শনটা ডিসকাস করব, ওয়্যারিং এর পোর্শনটা ডিসকাস করব। বলছে পিডিএফ গুলো গ্রুপে দিয়ে দেবেন তো স্যার? সব দিয়ে দেবো, কিন্তু ওই সাদা আমায় করতে বলো না, ঠিক আছে? কি একটা ছেলে বলছিল সাদা করার জন্য, সাদা করা আমার কাছে খুব কষ্টকর বিষয়। প্রিন্ট করলে সুবিধা হয় আমি জানি, কিন্তু দিস ইজ নট মেন্ট ফর প্রিন্টিং। তুমি এটা প্রিন্ট করবে এটা আমরা চাই না, তুমি এটা করবে সেটা আমরা চাই। প্রিন্ট করে কিছু লাভ নেই, তুমি এখানে জিনিসটা করবে, যেটুকু তোমার নোট করা দরকার পড়বে সেটুকুকে নোট করে থাকবে। কারণ কত প্রিন্ট করবে আর কত বই তুমি মুখস্থ করবে, ঠিক আছে? একটা খাতা নেবে, একটা পেন নেবে, নোটটা দেখবে, যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে বা যেটা আমি ইম্পর্টেন্ট বললাম সেটা খাতায় নোট করে রেখে দেবে, ব্যাস। আর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, পেনটা বুঝতে পারলাম না। হ্যাঁ, টেনের পার্ট করাবো তো, এখানেই তো করাবো। কত পিসি যেন বললেন, নট লেস দেন? আমি মার্কিং গুলো একটু সরিয়ে দিচ্ছি, যদি কেউ প্রিন্ট করতে চাও করতে পারো। তোমরা বই মানে বই প্রিন্ট করে পড়ার মতো সময় তোমাদের থাকবে না, কারণ এই এক একটা নোটে না এতগুলো করে পাতা আছে, চিন্তার বাইরে আর কি। তোমরা নোট নিজেরটা নিজের খাতায় তৈরি করবে, সব থেকে বেস্ট করবে। আর এটা তোমার এই প্রেজেন্টেশন ফর্মে তৈরি করা, প্রেজেন্টেশন ফর্মে কি হয়, অনেক বেশি পেজ হয়ে যায়, প্রিন্ট করলেও পেপার নষ্ট হয়। একটা পেন নেবে, খাতা নেবে, 10 মিনিট বসবে, কাজ হয়ে যাবে, কিছু এক্সট্রা করার দরকার নেই। ছবিটা ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে পরের ক্লাসটা শুরু করবো হচ্ছে 2:30 থেকে। এইখানেই শেষ করলাম, আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। এই ইরেজ করে দিই, এগুলো এগুলো রেখে লাভ নেই, ওরা বুঝতে পারলেই হলো, ব্যাস। এই নোটটা সাফিসিয়েন্ট আছে, নোটটা করলেই হবে, আর কিছু করতে হবে না। সিক্সে পড়িয়েছিলাম, তারপরে কিছু চেঞ্জও করেছিলাম। আজকে ওই ওয়্যারিং এর নোটটা বানাতে গিয়ে এটাকে জিরো করার সময় পাইনি। ওয়্যারিং এর নোটের মধ্যে সব ঢুকিয়ে দিয়েছি, ওয়্যারিং এর নোটের মধ্যে যে জিনিসগুলো আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করেছিল ওগুলো সব বেছে বেছে ঢুকিয়ে দিয়েছি। ওই যে ফিটিং এর নাম, অ্যাক্সেসরিজ এর নাম, হ্যানা ত্যানা সব, মানে ওর বাইরে আর কিছু হবে না, ওর মধ্যে সব আছে, একদম লিখে দিয়েছি। তোমরা খালি কষ্ট করে একবার রিডিং করো, একবার খালি কষ্ট করে রিডিং করো, আমার পড়ানোর পর একবার খালি কষ্ট করে রিডিং করো, তাহলেই হবে। ম্যাক্সিমাম কোশ্চেন কি স্যার ওই ইয়ের থেকেই হয়, এস্টিমেশন আর ওয়্যারিং থেকেই হয়? হ্যাঁ, ওখান থেকে মানে যেহেতু আমার পড়েছিল, ঠিক আছে, ওখান থেকে জেনারেলি থাকে, কারণ এইটাই তোমার কাজ হবে ওখানে, বুঝতে পারলে? হুম। তোমার যদি কাজটা তুমি ওখানে দেখো না, তোমার কাজটা ওখানে এটাই হবে।
ঠিক আছে, তাহলে এখানে রেকর্ডিং ট্রেন করছি, পরের ক্লাসটা আড়াইটের সময়, ঠিক আছে, লিঙ্ক পাঠিয়ে দেবো।